দেখো তোমাদের 3 নাম্বার টপিক্সের মধ্যে একটা প্রশ্ন আসবে, তা হচ্ছে তোমার 10টা গ্যাপওয়ালা অর্থাৎ উইথ ক্লু থাকবে, ফ্রেজ এবং ওয়ার্ডস, সেগুলো দেখে দেখে তোমাকে অ্যান্সার করতে হবে। এনসিটিভি কর্তৃক প্রণীত স্পেশাল ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেসের মধ্যে 10টা টপিক ধরে দেওয়া থাকে। তবে তোমাদের টেস্ট পরীক্ষায় অনেকগুলো কলেজে এটা নিয়ে একটু ঝামেলা করে, তবে এতটুকু আশ্বস্ত থাকো, ফাইনাল পরীক্ষায় ইনশাল্লাহ যা পড়াবো আজকে ওখান থেকে কমন আসবে। তোমরা একেবারে মনোযোগ দিয়ে ক্লাসটা করবে, এখন আনুষঙ্গিকতা সব কিছু বাদ দিয়ে মনোযোগ দিয়ে ক্লাসটা করো। মনোযোগ দিয়ে ক্লাস করলে আশা করি বুঝতে পারবে। দেখো তাহলে দেখো স্পেশাল ফ্রেজেস আমি যেটা ব্যবহার করেছি সেটা একটু ভালো করে খেয়াল করো। এখানে তুমি দেখবা যে ফ্রেজেস অ্যান্ড ওয়ার্ডস, তাহলে এখানে কোনো ধরনের সাবজেক্ট প্লাস ভার্ব হওয়ার সুযোগ নাই, কারণ আমরা জানি যে ফ্রেজেস মানে হচ্ছে শব্দগুচ্ছ, একের অধিক শব্দ যেখানে সাবজেক্ট প্লাস ভার্ব থাকবে না। যদি সাবজেক্ট প্লাস ভার্ব থাকে তবে তাকে আমরা তখন বলে থাকি ক্লজ বা বাক্যাংশ। তাহলে এখানে ফ্রেজেস যেহেতু বলেছি, এখানে 10টা ফ্রেজেস পড়াবো, এই 10টা ফ্রেজেস আসবে, এগুলো যদি ভালো করে অ্যান্সার করতে পারো তবে তুমি কিন্তু টোটাল 5 মার্কস পাবে। ফর ইউর কাইন্ড ইনফরমেশন 10টা টপিকের মধ্যে তুমি 6 জায়গায় আটকে যাবে, 6টা কনফিউজিং থাকে। যেমন হ্যাভ টু কোথায় বসে, হ্যাড বেটার কোথায় বসে একটু পার্থক্য আছে। হোয়াট ডাজ লুক লাইক এবং হোয়াটস লাইকের মধ্যে পার্থক্য কী, দুইটা কিন্তু অলমোস্ট সেম। আরেকটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি দেয়ার, ইন্ট্রোডাক্টরি ইটের মধ্যে পার্থক্য কী, সেটা একটা কি তারতম্য থাকে। তাহলে আমার আজকের ক্লাসটা করলে তুমি 5 নাম্বার নিষেধ করে নিতে পারবে, আর কনফিউশন যেটা থাকে সেটা সলভ হয়ে যাবে। দেখো নাম্বার 1, খাতা কলম নিয়ে বসো, আজকে লিখতে হবে প্রচুর প্রচুর লিখতে হবে। দেখো প্রথমে তুমি দেখতে পাচ্ছ আমার অন স্ক্রিনে দ্য ইউজ অফ বিবর্ন অথবা ওয়াজ বর্ন। বলো বিবর্ন অথবা কি ওয়াজ বর্ন। ফর ইউর কাইন্ড ইনফরমেশন তোমাকে যদি আমি বলি বিবর্ন বা ওয়াজ বর্ন এসেছে কোথা থেকে, বিয়ার, এটা হচ্ছে বেস ফর্ম, এটা হচ্ছে পাস্ট ফর্ম, এটা হচ্ছে B3 যেটাকে আমরা B3 বলে থাকি, বর্ণী, আর হচ্ছে কি বর্ন। তাহলে আমি তোমাকে যদি বলি বিয়ার থেকে বুর, বুর থেকে বর্ণী, বর্ণী থেকে বর্ন, তাহলে এটার নাম হচ্ছে বিবর্ন। এখানে তোমাকে একটা বিষয় বুঝতে হবে, বিবর্ন মানে কি। বিবর্ন মানে হচ্ছে এম ইজ আর, দেখো এম ইজ আর, ওয়াজ, ওয়ার, তারপরে কি বর্ন। তাহলে আমি যদি বলি এগুলো কি ভার্ব, এগুলো হচ্ছে স্যার টু বি ভার্ব, এগুলো হচ্ছে কি ভার্ব, টু বি ভার্ব। আমরা জানি টু বি ভার্বের পরে যদি কখনো ভার্ব 3 হয়, কি হয়, ভার্ব 3 হয়, তাকে আমরা বলে থাকি প্যাসিভ ভয়েস, তাকে আমরা কি বলে থাকি, প্যাসিভ ভয়েস। তাহলে অলওয়েজ ট্রাই টু রিমেম্বার, বি বর্ন মানে হচ্ছে এম ইজ আর ওয়াজ ওয়ার বর্ন, ওখান থেকে একটা টিক করে দেওয়া আছে ওয়াজ বর্ন। তাহলে তুমি মনে রাখবা বি বর্ন অর্থাৎ ওয়াজ বর্ন আজীবন প্যাসিভ ভয়েসে বসে, আজীবন কি প্যাসিভ ভয়েসে বসে। আমরা গ্যাপের পরে ভালো করে খেয়াল করো, আমরা সচরাচর বি বর্ন কোথায় বসাবো অথবা ওয়াজ বর্ন কোথায় বসাবো, আমরা ওয়াজ বর্ন বসাবো 3টা বিষয় বিবেচনা করে। যদি কখনো দেখো ওয়াজ বর্ন মানে কি, দেখো ওয়াজ বর্ন মানে একটা আছে, যদি গ্যাপের পরে কখনো তুমি দেখতে পাও কোন একটা স্থানের নাম, কোন একটা স্থানের নাম যদি দেখতে পাও, কোন একটা স্থানের নাম যদি দেখতে পাও, অথবা কোন সাল যদি উল্লেখ থাকে, অথবা যদি কোনো একটা যদি তারিখ উল্লেখ থাকে, তবে সেক্ষেত্রে গ্যাপের মধ্যে তোমাকে কিন্তু ওয়াজ বর্ন বসাতে হবে। আমি আবারও বলছি, ওয়াজ বর্ন মানে হচ্ছে জন্মগ্রহণ করা। ওয়াজ বর্ন মানে কি, ওয়াজ বর্ন মানে হচ্ছে, বি বর্ন মানে হচ্ছে তোমার জন্মগ্রহণ করা, জন্ম গ্রহণ করা। বিবর্ণ মানে কি, জন্মগ্রহণ করা। তাহলে এই বিষয়টা একটু মাথায় রাখবা। তাহলে দেখো আমি এখানে লিখলাম জন্মগ্রহণ করা, এখানে লিখেছি বিয়ার থেকে বুর, বুর থেকে বর্ণী, বর্ণী থেকে কি বর্ণ, তাহলে এটা হচ্ছে কি ভার্ব 3। তাহলে তোমাকে আবার বলছি বিবর্ণ মানে হচ্ছে এম ইজ আর ওয়াজ এর বর্ণ, এই এম ইজ আর ওয়াজ এর হচ্ছে টু বি ভার্ব, টু বি ভার্বের পরে ভার্ব 3 হলে সেটাকে প্যাসিভ ভয়েস বলে। গ্যাপের পরে কোন একটা স্থানের নাম বা জায়গার নাম, কোন একটা সাল, কোন একটা তারিখ দেখলে তখন আমরা কি বসাবো, ওয়াজ বর্ন বসাবো। আরো একটা বিষয় হচ্ছে গ্যাপের পরে যদি প্রেপোজিশন, গ্যাপের পরে যদি প্রেপোজিশন অথবা অ্যাডভার্বিয়াল টাইপের কিছু থাকে, দেখো অ্যাডভার্বিয়াল টাইপের কোনো কিছু থাকলে গ্যাপের মধ্যে তোমাকে কি বসাতে হবে, ওয়াজ বর্ন বসাতে হবে। তাহলে আমি মোটামুটি একটা কথা বলেছি, ওয়াজ বর্ন এইভাবে বসাতে হয়। যেমন আমি যদি তোমাকে বলি, আমি একেবারে এক্সাম্পলগুলো দিব যে বিগত সালের প্রশ্নগুলো, তুমি ভালো করে বোঝো। বি বর্ন মানে হচ্ছে এম ইজ আর ওয়াজ এর বর্ন, আর বি বর্নের বর্নটা কিন্তু ভার্ব 3।
বেসিকলি দেখো বিয়ার থেকে বুর, বুর থেকে বর্নি, বর্নি থেকে বর্ন, তাহলে বি বর্ন মানে হচ্ছে আমি যার ওয়াজ এট বর্ন, তাহলে অলওয়েজ এটা প্যাসিভ ভয়েস, অলওয়েজ এটা কি প্যাসিভ ভয়েস। তাহলে কোন একটা স্থানের নাম থাকলে, কোন একটা সাল থাকলে, কোন একটা যদি তারিখ থাকে, সচরাচর এটা প্রেপোজিশন থাকে, তবে টোটাল জিনিসটা হচ্ছে অ্যাডভার্বিয়াল, টোটাল জিনিসটা কি অ্যাডভার্বিয়াল। আবার মাঝে মধ্যে ওয়াজ বর্নের ক্ষেত্রে সব সময় যে প্রেপোজিশন বা স্থানের নাম বোঝাবে তা কিন্তু নয়, ঠিক আছে। এখানে তোমার বসতে পারে, এখানে তোমার বসতে পারে অ্যাডজেক্টিভ, এখানে কি বসতে পারে অ্যাডজেক্টিভ বসতে পারে, ওয়াজ বর্নের ক্ষেত্রে অ্যাডজেক্টিভ বসতে পারে। তখন অর্থ হবে যে, দেখো তখন অর্থ হবে শারীরিক, শারীরিক দুর্বলতা নিয়ে, শারীরিক দুর্বলতা নিয়ে জন্মগ্রহণ করা, জন্ম গ্রহণ করা। আমার বিষয়গুলো খেয়াল করবা, আমি লিখে লিখে পড়াবো, যেটা আমার এক্সাম্পল দেওয়া দরকার সেটা আমি সিম্পলি এক্সাম্পল দিব, আর বেসিকলি আমি লিখে লিখে পড়াচ্ছি। তাহলে যদি অ্যাডজেক্টিভ থাকে তখনও কিন্তু ওয়াজ বর্ন বসতে পারে, তখন অর্থ হবে যে শারীরিক কোনো দুর্বলতা নিয়ে জন্মগ্রহণ করা, শারীরিক কোনো দুর্বলতা নিয়ে কি করা, জন্মগ্রহণ করা। এটা তুমি একটু মনে রাখবা। দেখি এই অংশটুকু বুঝেছো কিনা আগে বলো, আমি এক্সাম্পলগুলো এর পরবর্তীতে দিচ্ছি। দেখি বলো, তাড়াতাড়ি বলো। দেখো দেখো তাহলে দেখো আমরা মোটামুটি কি আমরা কিন্তু এটা কিন্তু বুঝতে পেরেছি। তাহলে গ্যাপের পরে কোনো স্থান, কোনো সাল, কোনো তারিখ থাকলে অথবা অ্যাডজেক্টিভ থাকলে তখন অর্থ কী হবে, অর্থ হবে যে শারীরিক কোনো দুর্বলতা নিয়ে জন্মগ্রহণ করা। আশা করি বুঝতে পেরেছ। দেখি আমি বিগত সালে প্রশ্নগুলো কীরকম হয়েছিল সেগুলো একটু আমরা পর্যালোচনা করি। আসো আমরা এক পলকে দেখি। তাহলে দেখো তো বোর্ড কোয়েশনটা একটু দেখি, বোর্ড কোয়েশনটা ভালো করে খেয়াল করবা। কেননা কারণ তোমরা নিশ্চয়ই জানো আমার ক্লাস মানে হচ্ছে একেবারে নোট করে তারপরে বিগত সালে প্রশ্নগুলো পড়ায় দেওয়া, অর্থাৎ আমার ক্লাসের স্লাইড থেকে এবং ক্লাস থেকে কি সরাসরি কমন পড়বে। যেমন দেখো এখানে দেখো, সক্রেটিস হু ওয়াজ সেন্টেন্সড টু ডেথ, সক্রেটিস যাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল বাই ড্রিঙ্কিং হ্যামলক, হ্যামলক বিষ পান করিয়ে। সক্রেটিস প্রাচীন গ্রিকের একজন বিদ্বান ব্যক্তি, তারপর ওনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল ড্রিঙ্কিং হ্যামলক, হ্যামলক বিষ পান করে, ড্যাশ ইন 469 বিসি। তাহলে দেখো তো এখানে একটা বিষয় দেখো তো, এইখানে 469 বিসি, বিসি মানে হচ্ছে বিফোর দ্য বার্থ অফ খ্রিস্ট, যীশু খ্রিস্টের জন্মের পূর্বের সময়টাকে খ্রিস্টপূর্ব বলা হয়। তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি কি প্রেপোজিশন দেখতে পাচ্ছি, দেখো এখানে সচরাচর একটা প্রেপোজিশন দেখতে পাচ্ছি, প্রেপোজিশনের সাথে কি দেখতে পাচ্ছি, একটা শাল দেখতে পাচ্ছি, একটা কি শাল দেখতে পাচ্ছি। শাল দেখতে পারলেও এটা কিন্তু অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তাহলে আমরা কি বসালাম, আমরা প্রেপোজিশনের পূর্বে অর্থাৎ কোন একটা শালের পূর্বে অর্থাৎ অ্যাডভার্বিয়ালের পূর্বে আমরা কি বসালাম, আমরা ওয়াজ বর্ন বসালাম। এটা হচ্ছে বিষয়টা এরকম, বিষয়টা কি এরকম। এরপরে আসো আমরা দেখি একটু 2 নম্বরটা দেখো, বাংলাদেশ ড্যাশ as an independent state on 16 December 1971 after 9 month bloody war against the occupation Pakistani army। তাহলে বিষয়টা খেয়াল করো, এখানে দেখো এখানে কিন্তু কোনো প্রিপোজিশন ছিল না, তাহলে কোনো জায়গার নামও নেই। তাহলে আমরা বাংলাদেশ নামক যে একটা দেশ মনে করো পৃথিবীর মানচিত্রে স্থান পেয়েছিল 1971 সালে দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে। তাহলে এখানে জন্মগ্রহণ করা অর্থাৎ সৃষ্টি হওয়া, জন্মগ্রহণ করা কি সৃষ্টি হওয়া। এরপরে দেখো তো 3 নাম্বারটা, হি ড্যাশ ইন 1729 ইন ইংল্যান্ড। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি ভাই প্রিপোজিশন, আমরা এখানে কি দেখতে পাচ্ছি প্রিপোজিশন, অর্থাৎ এটা একটা শাল, এটা একটা কি শাল। আবার এটা কি হতে পারে, এটা হতে পারে ভাইয়া অ্যাডভার্বিয়াল, অ্যাডভার্ব অফ টাইম। তাহলে আমি এখানে কি বসালাম, ওয়াজ বর্ন বসালাম। এরপর একটু আগে পড়েছি সক্রেটিস ওয়াজ এ গ্রেট গ্রিক ফিলোসোফার, হি ওয়াজ বর্ন ইন 469 বিসি। তাহলে এখানে একটা প্রেপোজিশন আছে, অর্থাৎ এটা একটা শাল, এটা একটা অ্যাডভার্বিয়াল, যার ধরুন আমরা কি বসিয়েছি, আমরা ওয়াজ বর্ন বসিয়েছি। তুমি চুপচাপ দেখে থাকো, আর এগুলো তুমি জাস্ট দেখে থাকলে হবে, নোট করারটা নোট করবা। এরপরে আসো আমরা দেখি, আমরা যদি দেখি দেখো আরও এক্সাম্পল আছে। দেখো হি ড্যাশ বর্ন ইন চুরুলিয়া অফ ওয়েস্ট বেঙ্গল, তিনি পশ্চিম বঙ্গের চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তাহলে এখানে ইন আছে, এখানে কি ইন আছে, চুরুলিয়া অফ ওয়েস্ট বেঙ্গল। তাহলে আমরা এটাকে বলতে পারি এখানে আছে প্রেপোজিশন, প্রেপোজিশন থাকলেও কিন্তু এটা হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ কি প্লেস, কোন একটা জায়গার নাম, কোন একটা কি জায়গার নাম। এই জন্য ওয়াজ বর্ন, শি ওয়াজ বর্ন ইন রিমোট ভিলেজ কলসিন্দুর, কলসিন্দুর নামের গ্রামে সে জন্মগ্রহণ করেছিল। এখানে প্রেপোজিশন আছে। এরপর দেখো হি ওয়াজ বর্ন অ্যাট সাগরদারি, একটা জায়গার নাম যশোরের, ঠিক আছে, এ যশোর।
তাহলে এখানে প্রেপোজিশন আছে এবং এটা একটা জায়গার নাম। শেক্সপিয়ার ওয়াজ বর্ন অ্যান্ড রেজড ইন স্ট্র্যাটফোর্ড। তুমি এখানে একটা বিষয় খেয়াল করো, এখানে একটা বিষয় খেয়াল করলে তুমি অনায়াসে বুঝতে পারবে। দেখো স্যার, দেখো এখানে দেখা যাচ্ছে যে অ্যান্ড রেজড ইন স্ট্র্যাটফোর্ড আপন। তাহলে দেখো এখানে দেখো তো এটা একটা জায়গার নাম, এটা একটা কি জায়গার নাম, এটা একটা জায়গার নাম স্ট্র্যাটফোর্ড। তারপর এখানে দেখো তো ইন আছে, এখানে অ্যান্ড দ্বারা যুক্ত হওয়ার পরে রেস্ট বসেছে আর কোনো কিছু না, এটাও কিন্তু বি3। তাহলে আমি বলতে পারি ওয়াজ বর্ন এর পরে কি আছে, দেখো ইন এর পূর্বে বি3, বি3 পূর্বে অ্যান্ড এর পূর্বে ওয়াজ বর্ন, এটাও কিন্তু কি প্যাসিভ, বর্নটা হচ্ছে ভি3। তাহলে মোটামুটি আমরা এটা বুঝতে পেরেছি। তো সবসময় কিন্তু প্রেপোজিশন থাকবে না, জায়গা এরকম করে থাকবে, তোমাকে আনসার করতে হবে। এরপরটা দেখো, হি ওয়াজ বর্ন ইন 1771, এটা একটা প্রেপোজিশন আছে, তবে এটা একটা শাল, এটা একটা কি শাল, আর শাল যদি বোঝে সেটা হচ্ছে অ্যাডভার্বিয়াল। এরপর দেখো হি ওয়াজ বর্ন ইন কিশোরগঞ্জ, তাহলে একটা জায়গার নাম প্রেপোজিশন দিয়েছিল। এরপর দেখে হি ওয়াজ বর্ন ইন দ্য ফেমাস ঠাকুর ফ্যামিলি, তাহলে সে কি ঠাকুর ফ্যামিলিতে কি বিখ্যাত ঠাকুর ফ্যামিলিতে কি জন্মগ্রহণ করেছিল। টোটাল আমি বিগত সালের 11টা প্রশ্ন সলভ করালাম, আশা করি বুঝতে পেরেছো। বিষয়টা একদম সহজ, আর যদি বুঝে থাকো আমাকে তাড়াতাড়ি রেসপন্স করো। আমি দ্বিতীয় নাম্বারটাতে যাচ্ছি, হারিয়া প্রত্যেকেই বলো বুঝেছো কিনা, তাড়াতাড়ি বলো। আমি দ্বিতীয় নাম্বার যেটা আছে সেটাতে যাচ্ছি। দেখি তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো। দেখি তাড়াতাড়ি বলো। ক্লিয়ার, তাড়াতাড়ি। তোমরা যত তাড়াতাড়ি রেসপন্স করবে তত বেশি মজা পাবে ক্লাস, তত বেশি প্রাণবন্ত হবে ক্লাস। ক্লিয়ার, ওকে। তোমরা অনেকে সালাম দিচ্ছ, আপাতত ক্লাস করি। ওয়ালাইকুম আসসালাম। দেখো, দ্য ইউজ অফ হ্যাভ টু, হ্যাজ টু অথবা হ্যাড টু, তুমি একটা বিষয় মনে রাখবা, কোনো একটা কাজ অবশ্যই করতে হবে এরকম কিছু যদি বোঝাই, তবে ওই ক্ষেত্রে তোমাকে কি করতে হবে, হ্যাভ টু, হ্যাজ টু অথবা হ্যাড টু ব্যবহার করতে হবে। আমি তোমাকে একটা কথা বলি, শোনো, আমরা সচরাচর হ্যাভ টু, হ্যাজ টু কোথায় বসাই, খেয়াল করো ভালো করে। আমরা সচরাচর আবশ্যকতা বোঝাতে, বলো কি বোঝাতে, আবশ্যকতা, আবশ্যকতা বোঝাতে আমরা হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু অথবা শ্যাল হ্যাভ টু অথবা আমরা উইল হ্যাভ টু ব্যবহার করি। উইল হ্যাভ টু কি ব্যবহার করি, এগুলো হচ্ছে ফ্রেজাল মডাল ভার্ব, এগুলো হচ্ছে ফ্রেজাল মডাল ভার্ব, এগুলো হচ্ছে ফ্রেজাল মডাল ভার্ব। এগুলোর উপরে ভার্ব ইন বেস ফর্ম, ভার্বের বেস ফর্ম বসে। এটা অনেকটা কিসের মতো অর্থ দেয়, এটা মাস্টের মতো, মাস্টের মতো অর্থ প্রদান করে, মাস্টের মতো অর্থ প্রদান করে যদি বর্তমানের আবশ্যকতা বুঝাই। দেখো, যদি বর্তমানের আবশ্যকতা বুঝাই, তোমাকে ব্যবহার করতে হবে হ্যাভ টু অথবা হ্যাজ টু। যদি অতীতের, দেখো অতীতের আবশ্যকতা বোঝালে হ্যাড টু, ভবিষ্যতের আবশ্যকতা বোঝালে shall have to, will have to বলে। দেখো, এমনিতে আবশ্যকতা বোঝাতে মানে মাস্ট, কোনো একটা কাজ করা খুব জরুরি, মানে অবশ্যই করতে হবে এরকম কিছু যদি বোঝায়, তখন ওই ক্ষেত্রে তোমাকে হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু ব্যবহার করতে হবে। তবে আরেকটা বিষয় দেখো,
আমি অনেকগুলো বলছি, ভবিষ্যতের হলে শ্যাল হ্যাভ টু, উইল হ্যাভ টু, অতীতের হলে হ্যাড টু, আর বর্তমানের হলে কি শ্যাল হ্যাভ টু, এমনিতে হ্যাভ টু অথবা হ্যাজ টু বসে। মনে রাখবা সবগুলো হচ্ছে মডাল ভার্ব, সবগুলো হচ্ছে কি মডাল ভার্ব, সবগুলোর পরে ভার্বে বেস ফর্ম বসে। হ্যাভ টু এবং হ্যাজ টু বর্তমানের আবশ্যকতা, এরপরে বেস ফর্ম। হ্যাড টু অতীতের আবশ্যকতা, এরপরে বেস ফর্ম। শ্যাল হ্যাভ টু, উইল হ্যাভ টু ভবিষ্যতের আবশ্যকতা, ওখানে বেস ফর্ম বসে। তাহলে মোটামুটি হচ্ছে নোট হচ্ছে এটা। বেসিকলি তুমি যে টপিকটা সবচেয়ে বেশি মনে রাখবে, বেসিকলি তুমি যে বিষয়টা সবচেয়ে বেশি মনে রাখবে, এর নাম হচ্ছে তোমার, দেখো আপ টু কিসের মতো অর্থ প্রদান করে, মাস্টের মতো অর্থ প্রদান করে। এই সেগমেন্টটা তুমি মনে রাখবা আজীবন, তুমি এই সেগমেন্টটা আজীবন মনে রাখবা। তাহলে মাস্টের মতো অর্থ প্রদান করলে সেটাকে আমরা কি বলে থাকি, সেটাকে আমরা হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু বলে থাকি। উভয় ক্ষেত্রে কি ভার্বে বেস ফর্ম বসে। এখানে আরেকটা বিষয় তুমি গন্ডগোল করে ফেলবে, সেটা হচ্ছে হ্যাড বেটার। দেখো হ্যাড বেটার মানে হচ্ছে তোমাকে কোনো পরামর্শ প্রদান করা, স্ট্রং সাজেশন অর অ্যাডভাইস, অর্থাৎ কোনো কিছু করা উচিত এরকম। যদি তুমি দেখবা গ্যাপের পরে ভার্বে বেস ফর্ম থাকলে অবশ্যই করতে হবে এরকম অর্থ যদি থাকে, তাহলে তুমি হ্যাভ টু টাইপের কোনো কিছু বসাবে। যদি তোমাকে কোনো অপশন দেয়, তোমার করা উচিত কোনো যদি পরামর্শ প্রদান করে, ওই ক্ষেত্রে কিন্তু তুমি হ্যাড বেটার ব্যবহার করবে। আশা করি বুঝতে পেরেছো। তোমরা আমি যেগুলো লিখে লিখে পড়াচ্ছি প্রত্যেকটা তোমরা কি করবা, দেখো তোমরা নোট করবা, কি করবা, নোট করবা। এখানে আসো, এখন আমি ক্লাস করাচ্ছি, প্রত্যেকে এই টপিকের উপর ক্লাস করো। ক্লাস শেষে যার যা লাগবে কি বলবো সেটা পরবর্তীতে, আগে মনোযোগ দিয়ে ক্লাস করো সবাই। দেখো এখানে আসো, প্রত্যেকে একটু আসো তো, আমরা এই টপিকটা নিয়ে একটু কথা বলি, মনোযোগ দিয়ে দেখো। দেখো আমরা এখানে দেখছি যে সামটাইমস উই হ্যাভ টু অ্যাকসেপ্ট সামথিং আনউইলিংলি ফর দ্য সেক অফ পিস। শান্তির জন্য মনে করো আমাদের অনিচ্ছা সত্যি আমরা অনেক কিছু কি গ্রহণ করে থাকি, এত কিছু জানি না। এটা হচ্ছে ভার্বের বেস ফর্ম, এটা হচ্ছে কি ভার্বের বেস ফর্ম, এটা হচ্ছে কি হ্যাভ টু। এটা কি অর্থ দিচ্ছে, এটা মাস্টের মতো অর্থ দিচ্ছে অবশ্যই। এরপর দেখো উই হ্যাভ টু ইউটিলাইজ টাইম প্রপারলি, এটা হচ্ছে ভার্বের বেস ফর্ম। এরপর হচ্ছে শি হ্যাজ টু, দেখো শি এর পরে হ্যাজ টু, এটা হচ্ছে কি ভার্বের বেস ফর্ম। ইন ইংল্যান্ড মোস্ট স্কুল চিলড্রেন হ্যাভ টু উইয়ার ইউনিফর্ম, এটা হচ্ছে ভার্বের বেস ফর্ম। এরপর দেখো স্টুডেন্টস হ্যাভ টু প্র্যাকটিস গুড ম্যানার্স ইন এভরিডে লাইফ, এখানে দেখো প্র্যাকটিস ভার্বের বেস ফর্ম। উই হ্যাভ টু ডেভেলপ, এটা হচ্ছে কি আবশ্যকতা বোঝাচ্ছে। ইন ইংল্যান্ড স্কুল চিলড্রেন হ্যাভ টু উইয়ার ইউনিফর্মস, বিগত সালে প্রশ্ন সবগুলা। এরপরে দেখো আওয়ার সোসাইটি ইজ ফুল অফ ব্যাড পারসনস, উই হ্যাভ টু রিমেন এওয়ার অফ দেম, তাহলে তাদের বিষয়ে আমাদের কি করতে হবে, সচেতন থাকতে হবে। এরপরে দেখো ইউ হ্যাভ টু গিভ আপ দ্য ব্যাড হ্যাবিট, তোমার অবশ্যই ব্যাড হ্যাবিট বাদ দিতে হবে, অবশ্যই কি বাদ দিতে হবে, ব্যাড হ্যাবিট বাদ দিতে হবে। এখন আমি এই আশেপাশে কিছু চিনি না, আমি চিনি যে সেন্টেন্সটা আবশ্যকতা বোঝাচ্ছে কিনা। প্রতিটা ক্ষেত্রে তুমি দেখো ভার্বে বেস ফর্ম বসে, গ্যাপের পরে ভার্বে বেস ফর্ম, এবং আমি কি ব্যবহার করেছি, হ্যাভ টু ব্যবহার করেছি, অথবা এই সাবজেক্টের উপর ভিত্তি করে আমি হ্যাজ টু ব্যবহার করেছি, আর কোনো কিছুই না। আশা করি বুঝতে পেরেছ। আমি নেক্সট টপিকটাতে যাচ্ছি। দেখো আমি নেক্সট টপিকটাতে যাচ্ছি, প্রত্যেকে প্রত্যেকে খেয়াল করো, তোমরা প্রত্যেকে খেয়াল করো। এই তাড়াতাড়ি আমাকে বলো বুঝছো কিনা, তাড়াতাড়ি বলো, কমেন্ট করে জানাও, কমেন্ট করে জানাও। উম্মে হাবিবা রিপা, আমি গ্রুপের মধ্যে প্রশ্ন করেছিলাম, উত্তর দাওনি কেন? গ্রুপের মধ্যে প্রশ্ন করেছিলাম, উত্তর দাওনি কেন? যে আমাকে উত্তর দিয়েছে, যে টপিকটা খুঁজেছে, আমি তাকে সেটা প্রোভাইড করেছি। ক্লাস চলাকালীন সময়ে ক্লাসের বাইরে কোনো কথা না, ক্লাস শেষ করার পর কী লাগবে কী লাগবে না সেই বিষয়ে কথা। এটা দুইবার যদি বলতে হয় আমি ব্লক করে দিব ডিরেক্ট। আমার যদি দুইবার বলতে হয়, আবার ক্লাসে ডিস্ট্রাক্ট করিও না, যদি দুইবার বলতে হয় ব্লক করে দিব, ডিরেক্ট ব্লক করে দিব আমি। তোমাদেরকে একটা কথা বলি, তোমরা আসলে খুব চালাক না, তোমরা হচ্ছে একটু বেকুব টাইপের। কেন বলছি দেখো, কত সুন্দর করে আমি লিখে লিখে সুন্দর করে বিগত সাল প্রশ্ন সহ পড়াচ্ছি, মাঝখানে কেউ একজন কমেন্ট করলো আমাদের ওই রাইটিং পার্ট, আরে ভাই এটা পরে বলবি, এটা পরে বলবি, যা দরকার তা পরে। ক্লাসের মধ্যে সময় নষ্ট করার মতো সময় থাকে না। তোমাকে পাস করে দেওয়ার জন্য, তোমার একটা ভালো রেজাল্টের জন্য দেখো কত চেষ্টা করে নিজের হাতে সব কিছু তৈরি করছি, যাতে আমার ক্লাসটা করলে অন্তত বাসায় বেশি পড়তে না হয়।
এখন এর মধ্যে যদি তোমাদের যদি আসলে হজম না হয় তাহলে আমার কিছু করার নেই, তোমরা নিজেরাই দায়ী থাকবে যদি আমার ক্লাস যদি ভালো না হয়। ইটস আপ টু ইউ। মনোযোগ দিয়ে ক্লাস করো, যা লাগবে পরে, যা লাগবে পরে। নাজিফা নোর, নাজিফা আমি যেগুলো নোট করে পড়াচ্ছি স্যার, আমি যেগুলো লিখছি এগুলো লিখে ফেলবা। এমনিতে আমি ক্লাসের পর পরে দিব, লিখে ফেলবা। আমার সাথে যখন লিখবা ভালো লাগবে। এখন এগুলো তো ভাই আমি নিতে পারতাম, লিখা নিতে পারতাম, শুধু শুধু এখানে রিডিং পড়াতে লাভ নাই। আশা করি বুঝতে পেরেছ, রিডিং পড়াতে লাভ নাই। ওকে আসো, লিখবো পরে, আগে আমি যেটা লিখবো সেটা লিখবা। তারপর দেখো তো আমার বোর্ডে দেখছো কি, দ্য ইউজ অফ হেড ব্যাটার, দ্য ইউজ অফ হেড ব্যাটার। এখন তোমাকে বুঝতে হবে হেড ব্যাটার মানে কি। দেখো হেড ব্যাটার যেটা আমি দেখতে পাচ্ছি, এই হেড ব্যাটার টপিকটা দেখো, হেড ব্যাটার মানে হচ্ছে, দেখো হেড ব্যাটার মানে হচ্ছে a strong advice or suggestions, a strong advice or suggestions, যেটাকে আমরা বলে থাকি সুরের চেয়ে জোরালো, তবে মাস্ট এর চেয়ে কম। আমি যদি ক্ল্যারিফাই করি, আমি যদি আরেকটু ক্ল্যারিফাই করি, বিষয়টা এরকম হয়। দেখো পরামর্শ প্রদান করা, এই হেড ব্যাটারটা হচ্ছে, এই হেড ব্যাটারটা হচ্ছে সেমি মডেল বা phrasal model. We know that, আমরা জানি মডেল ভার্বের পরে ভার্ব ইন বেস ফর্ম বসে। দেখো আমি কয়েকটা বিষয় বলেছি, তাহলে এখানে দেখো তো বেসিকলি খেয়াল করো বিষয়টা। এখানে বলেছি কি হ্যাড বেটার স্ট্রং অ্যাডভাইস অর সাজেশনস, তোমাকে পরামর্শ প্রদান করবে সুরের চেয়ে জোরালো, তবে মাস্টের চেয়ে কম। মাস্টের চেয়ে কি কম, সুরের চেয়ে বেশি, মাস্টের চেয়ে কম। পরামর্শ প্রদান করা, বলো পরামর্শ কি প্রদান করা। এরপরে দেখো এটা হচ্ছে সেমি মডেল, যেটাকে ফ্রেজাল মডেল বলি। মডেল ভার্বের পর ভার্বে বেস ফর্ম বসে, মডেল ভার্বের পর কি বসে, ভার্বে বেস ফর্ম বসে। তাহলে মোটামুটি হেড বেটার হচ্ছে এটাই। তাহলে তুমি যখন ভার্বের গ্যাপের পরে যখন ভার্বের বেস ফর্ম দেখবে, তুমি একটা বিষয় খেয়াল করবে, সেটা হচ্ছে এরকম, ভাইয়া আমি দেখবো যে কোনটা বেশি গুরুত্বপূর্ণ। মনে করো একটা সেন্টেন্স দেখা যাচ্ছে খুব বেশি গুরুত্বপূর্ণ, ওটাকে হ্যাভ টু টাইপের কোনো কিছু বসাবো। যদি আমাকে পরামর্শ প্রদান করে তখন আমি কি বসাবো, হেড বেটার বসাবো। তোমরা নোট করে নাও, আমি যা লিখে পড়াচ্ছি তা নোট করে নাও, আমি যা লিখে পড়াচ্ছি তা নোট করে নাও। প্রত্যেকেই 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 এখানে তোমার পড়াশোনাটা সবার আগে প্রায়োরিটি পাবে। নোট করো, নোট করো, প্রত্যেকেই নোট করো। স্ট্রং সাজেশন ওর কি, ওকে আচ্ছা। তাহলে দেখো আমি মোটামুটি একটা কাজ করেছি। স্যার তোমরা একটা কাজ করো, তোমরা একটা স্ক্রিনশট নাও, স্ক্রিনশট নিয়ে আমাকে একটু ডান লিখে কমেন্ট করো, এর পরবর্তীতে আমি সলভটা করে ফেলি। তাড়াতাড়ি আসো। তাড়াতাড়ি দেখি কমেন্ট করো তো। মাশাআল্লাহ, লেখা শেষ, লেখা শেষ, ভেরি গুড, ওকে ফাইন, ভেরি গুড। তাহলে দেখো আমি তোমাকে বলি, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু মানে হচ্ছে অবশ্যই করতে হবে এরকম কিছু একটা আবশ্যকতা। আর হেড বেটার কি, স্ট্রং সাজেশন আর কি অ্যাডভাইস, পরামর্শ প্রদান করা। তুমি সেন্টেন্সটা পড়বা, পরে দেখবা যে এটাকে আবশ্যকতা বোঝাচ্ছে নাকি পরামর্শ প্রদান করছে। যদি আবশ্যকতা বোঝায় তাহলে কি হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, শ্যাল হ্যাভ টু, উইল হ্যাভ টু। যদি ভাই তোমাকে কি বোঝায়, যদি বোঝায় যে এটা একটা পরামর্শ প্রদান করছে, তখন কিন্তু কি বসবে, ওকে মাশাআল্লাহ। তোমরা আগে ক্লাস করো, ভালো লাগবে, এতটুকু নিশ্চয়তা আমি দিচ্ছি। তাহলে এরপরে দেখো তো, প্রত্যেকে দেখো, একটু ভালো করে দেখো।
আমরা দেখছি বোর্ড কোয়েশ্চন দেখো, ইট ইজ এ সিক্রেট ম্যাটার, ইট ইজ এ কি সিক্রেট ম্যাটার, উই হ্যাড বেটার নট ডিসকাস। তুমি একটা বিষয় দেখবা, হ্যাড বেটারের পরে যদি নট দেখো, নট ডিসকাস, আমরা এইরকম করি না, আমরা কিন্তু ক্যান নট ডু। আমরা মডাল ভার্ব যুক্ত সেন্টেন্স থেকে নেগেটিভ করতে হলে আমরা মডালের পর একটা কি নট বসাই ভার্বের পূর্বে, মেইন ভার্বের পূর্বে। এটাও কিন্তু হেড বেটার হচ্ছে কি, হেড বেটার হচ্ছে মডাল ভার্ব, আর নট হচ্ছে এখানে কি অ্যাডভার্ব, আর ডিসকাস হচ্ছে এখানে মেইন ভার্ব। তাহলে আমি দেখো ইট ইজ এ সিক্রেট ম্যাটার, এটা গুরুত্বপূর্ণ বিষয়, উই হ্যাড বেটার নট ডিসকাস দিস ইন পাবলিক, তাহলে আমাদের এখানে উচিত না, উচিত না পাবলিকলি বলা। এরপরে ইউ হ্যাড বেটার বাই এ কোড, তুমি এটা একটা পরামর্শ প্রদান করেছে, অ্যাডভাইস। তারপরে দেখো তো উই হ্যাড বেটার গো সে হার, আমাদের উচিত, এটা কি উচিত অর্থে অথবা পরামর্শ। উই হ্যাড বেটার টেক এন আমব্রেলা, এটাও উচিত অর্থে। আর ইউ হ্যাড বেটার টেক রেস্ট টু রিফ্রেশ ইউর সেলফ, তুমি যদি রিফ্রেশ হতে চাও তাহলে তোমার অবশ্যই কি নেওয়া দরকার, রেস্ট নেওয়া দরকার, পরামর্শ। ইউ হ্যাড বেটার রিচ হোম আর্লিয়ার, এটা হচ্ছে কি পরামর্শ। এরপর এটা দেখো ইউ হ্যাড বেটার স্টার্ট রিডিং অ্যাটেন্টিভলি ফ্রম টুডে, আজ থেকে তোমার অ্যাটেন্টিভলি পড়াশোনা করা উচিত, এটাও পরামর্শ। আই হ্যাড বেটার গো নাও অর আই উইল বি লেট, আমার হয়তো বা এখন চলে যেতে হবে, হ্যাড বেটার, ঠিক আছে, এটা হচ্ছে কি পরামর্শ। ডোন্ট ডিস্টার্ব মি, ইউ হ্যাড বেটার লিভ মি অ্যালোন ইন দিস মোমেন্ট, তুমি আমায় ডিস্টার্ব করিও না, বরং তুমি আমাকে একা ছাড়ো, আমি যাতে একটু একা থাকতে পারি। এবার তো ইউ হ্যাড বেটার গো হোম অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, তাহলে আমরা হ্যাড বেটারের ক্ষেত্রে কোনটা ব্যবহার করি, উচিত অথবা স্ট্রং অ্যাডভাইস বা সাজেশন। স্ট্রং অ্যাডভাইস বা কি সাজেশন, এটা প্রোভাইড করে, এটা কি প্রোভাইড করে, তাহলে এত প্যারা নেওয়ার দরকার নেই। আমি আশা করি এই টপিকগুলোই মোটামুটি 10টা বিগত সালের প্রশ্ন দেখো, 10টা বিগত সালের প্রশ্ন সেম টপিকের উপর, আশা করি কোনো প্রবলেম হবে না। দেখে আমাকে বলো, তাড়াতাড়ি ইনশিওর করো এই অংশটুকু বুঝেছো কিনা, নোট করছো কিনা। এর পরবর্তীতে আমি আরও একটা টপিকে যাচ্ছি, তাড়াতাড়ি আমাকে কমেন্ট করো, তাড়াতাড়ি আমাকে কমেন্ট করে জানাও। দেখি কমেন্ট করে জানাও, প্রত্যেকে কমেন্ট করে জানাও, দেখি প্রত্যেকে একটু কমেন্ট করে জানাও, প্রত্যেকে একটু কমেন্ট করে জানাও। সেমি মডাল মানে হচ্ছে হাফ মডাল, হ্যাড বেটার, হ্যাড রেদার, হ্যাড সোনার, উড বেটার, উড রেদার, উড সোনার। হ্যাড বেটার, হ্যাড রেদার, হ্যাড সোনার, উড বেটার, উড রেদার, উড সোনার, এগুলো হচ্ছে হাফ মডাল, পরিপূর্ণ মডাল নয়, ফ্রেজাল মডাল। জি স্যার, ওকে, ইয়েস স্যার, ওকে, আলহামদুলিল্লাহ। তাহলে আসো আমরা এরপরের টপিকটাতে যাচ্ছি। এরপরের টপিকটা কি স্যার, দ্য ইউজ অফ উড রেদার, বেশি গুরুত্বপূর্ণ। উড রেদার অর্থ কি আগে ভালো করে বুঝো। উড রেদার অর্থ হচ্ছে বরং, উড রেদার অর্থ হচ্ছে উড রেদারের পরে ভার্বের বেস ফর্ম বসে, তখন ভার্ব বসবে একটি ভার্ব, তখন ভার্ব বসবে একটি ভার্ব এবং অর্থ হবে বরং। যেমন আমি যদি বলি আই উড রাদার গো, আমি বরং চলে যাই, এটা কি অর্থে বসছে, এটা বরং অর্থে বসছে, এটা কি বরং অর্থে বসছে। এর পরবর্তীতে আসো আমরা একটু পর্যালোচনা করি। যদি উড রেদারের পরে দেখো, উড রেদারের পরে, উড রেদারের পরে দুটি ভার্বস আসলে, দেখো দুটি ভার্বস আসলে তখন অর্থ হবে যে দুটি থেকে একটি পছন্দ করা। তখন সচরাচর গ্যাপের পরে ভার্বের বেস ফর্ম প্লাস দেন প্লাস ভার্বের বেস ফর্ম বসে। আমার কথাগুলো খেয়াল করবা। উড রেদার মানে বরং, উড রেদারের পরে দুইটা ভার্ব আসলে দুই ভার্বের মাঝখানে দেন বসে, তখন অর্থ হয় যে একটার চেয়ে অন্যটা অধিকতর পছন্দ করা। তাহলে দেখো যেটা পছন্দ করবে, দেখো যেটা পছন্দ করবে, যেটা পছন্দ করবে
যেটা পছন্দ করবে তা দেনের আগে বসবে। যেমন এক্সাম্পল দিচ্ছি, দেখো, আই would rather eat rice than drink tea. স্যার একটু দেখেন তো, I would rather eat rice than drink tea. তাহলে আমি তোমাকে একটা কথা বলেছিলাম, দেখো খেয়াল করবো ভালো করে। আমি বলেছি would rather অর্থ কি? দেখো would rather অর্থ হচ্ছে ভাই, would rather অর্থ হচ্ছে বরং। বলো would rather অর্থ কি? বরং। would rather অর্থ হচ্ছে বরং। would rather এর পরে একটি বার থাকলে তখন অর্থ হয়েছে বরং। I would rather go, বরং আমি চলে যাই। would rather এর পরে দুইটা বার বসলে এটা গুরুত্বপূর্ণ। দেখো would rather এর পরে কয়টা বার? দুইটা বার বসলে। দেখো would rather এর পরে দুইটা বার বসলে অর্থ হয় যে দুটি থেকে একটি পছন্দ করা। তখন তোমাকে এই যে এখানে যে তুমি would rather বসাবা, দেখো তুমি যে এখানে would rather বসাবা, এখানে একটা হিসেব নিকেশ আছে। এখানে একটা কি আছে? হিসেব নিকেশ আছে। দেখো তুমি যদি would rather বসাও একটা হিসেব নিকেশ, তাহলে দুইটা থেকে একটা যে পছন্দ করা হয়, তাহলে দেনের আগে একটা বার বেস ফর্ম, পরে একটা বার বেস ফর্ম। যেটা তুমি পছন্দ করবে, যেটা তুমি পছন্দ করবে would rather এর ক্ষেত্রে, সেটা দেনের আগে বসবে। তাহলে দেখো তো, I would rather eat rice than কি? Drink tea. তাহলে আমি এখান থেকে কোনটা পছন্দ করলাম? আমি এখান থেকে কোনটা পছন্দ করলাম স্যার একটু দেখো। আমি এখান থেকে ইট রাইসটা কি করলাম? পছন্দ করলাম। আমি কিন্তু ড্রিঙ্ক টিটা কি করি নাই? পছন্দ করি নাই। তাহলে দুইটা থেকে একটা বেছে নেওয়া, তাহলে যেটা আমি বেছে নিব সেটা কোথায় বসবে? দেনের আগে বসবে। আশা করি বুঝতে পেরেছো। এখন নোট করো, নোট করে আমাকে তাড়াতাড়ি বলো বুঝছো কি না। বাদ বাকিটা আমি বলছি তাড়াতাড়ি। তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো বুঝছো কি না। তাড়াতাড়ি তাড়াতাড়ি কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও, কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। তাড়াতাড়ি তাড়াতাড়ি। ক্লিয়ার, ফাইন। তাহলে would rather আমি বলি তোমাকে, সব সময় ভাই would rather এর পরে দেন থাকবে তা নয়, আমি তোমাকে প্রমাণ করে দিব। তুমি এখানে একটা টপিক মনে রাখবা, শাহিন স্যারের একটা টপিক মনে রাখবা, সেটা হচ্ছে কি জানো। দেখো আমি একটা কথা বলি, যদি গ্যাপের পরে স্যার, গ্যাপের পরে কখনো যদি সাবজেক্ট বারবার যদি পাস্ট ফর্ম থাকে, তখন এখানেও কিন্তু would rather বসতে পারে। তখনও কি বসতে পারে? would rather বসতে পারে। কীরকম? এখানে একটা বিষয় মাথায় রাখবা, হয় নিজে করবা নয় অন্যকে দিয়ে কাজ করাবা। হয় নিজে করবা, অন্যকে দিয়ে কাজ করানো বা না করানো। আমি অনেককে দেখেছি এটা পড়ানো হয় গ্যাপের পরে সব সময় দেন থাকবে। নো, গ্যাপের পরে সব সময় দেন থাকবে না। আমি একটু পর এক্সাম্পল সেটা দিচ্ছি। would rather মানে গ্যাপের পরে সাবজেক্টের উপর বারবার পাস্ট ফর্ম থাকলে তখন would rather বসতে পারে। অর্থটা হবে অন্যকে দিয়ে কোনো একটা কাজ করানো অথবা না করানো। ভালো করে খেয়াল করো, কনফিউশনটা আমি ক্লিয়ার করে দিচ্ছি। দেখো স্যার একটু ভালো করে খেয়াল করো। দেখো আমরা যদি এখানে যদি তাকাই, একদম সহজ। দেখো আই ড্যাশ টেক এন অটো বাইক দেন গো টু কলেজ অন ফুট। তাহলে এখানে একটা দেন আছে, দেখো 99% জায়গায় দেন থাকবে। এখানে একটা কি আছে? এখানে একটা দেন আছে, খেয়াল করো ভালো করে। এখানে একটা কি আছে? দেন আছে। এরপর দেখো আই উড রাদার টেক এ ট্যাক্সি দেন ওয়াক হোম, অর্থাৎ যে কোনো একটা। এখানে কি আছে? একটা দেন আছে। এখানে একটা কি আছে? দেন আছে। আমরা এটা মনে রাখবো।
এরপরে দেখো রূপা উড রেদার টেক আপ দ্য প্রফেশন অফ টিচিং দেন বি এ নার্স। সে যে কোনো একটা বেছে নিছে, এখানেও কি আছে, দেন আছে। এরপরে আসো আমরা একটু দেখি, এ ওয়ারিয়র উড রেদার ডাই দেন সারেন্ডার টু এনিমিস। একজন সত্যিকারের যোদ্ধা দরকার হলে সে মরে যাবে, তবুও সারেন্ডার কি করবে না। এরপরে আসো আই উড রেদার লার্ন দেন কোয়ারেল উইথ দেম। আমি শিখবো তাদের সাথে কি না করে, ঝগড়া না করে, বরং তাদের সাথে কি না করে, ঝগড়া না করে। এরপরে দেখো তো হি ইজ সো অনেস্ট দ্যাট হি উড রেদার ডাই দেন চিট। সে দরকার হলে মরে যাবে, তবুও কারোর সাথে চিট করবে না। তাহলে দুইটা থেকে একটা বেছে নেওয়া। এরপরে দেখো স্যার, আমরা যদি দেখি আই উড রেদার, দেখো আই উড রেদার, দেখো হি উড রেদার স্টার্ভ দেন চিট এনিবডি। সে দরকার হলে কি থাকবে, উপোস থাকবে, তবুও কি করবে না, চিট করবে না। এরপরে দেখো আমরা একটু দেখি হি উড রেদার ডাই দেন স্টিল। দরকার হলে সে মরে যাবে, তবুও সে কি করবে না, চুরি করবে না। এরপরে দেখো তো একেবারে নিচেরটা আই উড রেদার ইউ ডিডন্ট। আমি তোমাকে একটা কথা বলেছিলাম, সেটা দেখো সাবজেক্টের পর ভার্বের পাস্ট ফর্ম থাকলে, সাবজেক্টের পর ভার্বের কোন ফর্ম থাকলে, পাস্ট ফর্ম থাকলে তখন কি বসাতে হয়, উড রেদার বসাতে হয়। আশা করি বুঝতে পেরেছো। এখানে যতগুলো দেন ছিল, তবে দেখো তো সিলেট বোর্ড 2019-এ একটা প্রশ্ন এসেছিল, সেটা হচ্ছে এখানে দেন ছিল না। তাহলে আমাদেরকে যদি কখনো যদি পড়ানো হয় সবসময় দেন থাকবে, এটা কিন্তু ভুল। দেনের বাইরে সাবজেক্ট, সাবজেক্টের পর ভার্বে পাস্ট ফর্ম থাকতে পারে। হয় তুমি হয় অন্যকে দিয়ে কোনো কাজ করাবা, না হলে না করাবা। এই অর্থ প্রকাশ করার জন্য উড রেদারের পরে সাবজেক্ট, সাবজেক্টের পর কি হয়, ভার্বের পাস্ট ফর্ম হতে পারে। আশা করি বুঝতে পেরেছ। দেখো তো আশা করি বুঝতে পেরেছ, একটু খেয়াল করো। এর পরবর্তীতে প্রত্যেকে আসো, ভালো করে খেয়াল করো একটু। আমরা মোটামুটি কি বুঝতে পেরেছি। একজন নাজিফা নূর বলছে স্যার আরেকবার রিক্যাপ করেন। নাজিফা, আমি তোমাকে একটা কথা বলি, উড রেদার মানে হচ্ছে স্যার বরং, ঠিক আছে, আমি বরং চলে যাই, উড রেদার গো। উড রেদারের পরে দুইটা বার আসলে অর্থ হয় যে দুইটা অপশন থেকে একটা বেছে নেওয়া, তুমি যেটা বেছে নিবে সেটা দেনের আগে, উভয় ক্ষেত্রে বার বেস্ট ফর্ম। আই উড রেদার গো দেন স্টে হিয়ার, আই উড রেদার ইট দেন ড্রিঙ্ক। আমি খাবো, আমি পান করবো না। আবার উড রেদারের ক্ষেত্রে বার গ্যাপের পরে সাবজেক্ট, সাবজেক্টের পরে বারবে পাস্ট ফর্ম বসলে উড রেদার বসতে পারে, তখন অর্থ হয়েছে অন্যকে দিয়ে কোনো কাজ করানো অথবা না করানো, অথবা কি না করানো। আশা করি বুঝতে পেরেছো। স্যার বলো তো বুঝছো কিনা, আমাকে একটু তাড়াতাড়ি বলো। দেখো একটু বলো তো তাড়াতাড়ি, বুঝছো কিনা তাড়াতাড়ি বলো। আর নাজিফা নূর, আমি তো রিপিট করলাম, তুমি বুঝছো কিনা সেটা তুমিও বলো, বাকিরা বলো টোটালি। নাজিফা নূর বলো, তুমি বলো তাড়াতাড়ি। মাশাআল্লাহ, আমি খুব সুন্দর করে কি মার্ক করে দিলাম, আশা করি কোনো প্রবলেম হবে না। মহাশ্বেতা দাশগুপ্ত, তাসফিয়া শাহরিন, এই তোমরা কমেন্ট না করলে সমস্যা, রেসপন্স করবা। ক্লিয়ার আরিফ, ওকে। আসো এরপরের টপিকটা দেখি আমরা। দেখো এরপরের টপিকটা তোমাকে একটু বুঝতে হবে। এখানে লেখা আছে দ্য ইউজ অফ লেট অ্যালোন। আমি তোমাকে একটা কথা বলি, লেট অ্যালোন শব্দের অর্থ হচ্ছে, দেখো লেট অ্যালোন শব্দের অর্থ কি, লেট অ্যালোন শব্দের অর্থ হচ্ছে নট থিঙ্কেবল। নট থিঙ্কেবল, নট অ্যালোন মানে হচ্ছে নট থিঙ্কেবল। দেখো নট অ্যালোন মানে হচ্ছে নট থিঙ্কেবল, অর্থ হয় যে ভাবা যায় না এমন, ভাবা যায় না, ভাবা যায় না, নট থিঙ্কেবল, ভাবা যায় না এমন, এরকম একটা অর্থ প্রদান করে লেট অ্যালোন। অথবা হতে পারে সেটা দূরের কথা, অথবা হতে পারে কি দূরের কথা, এখানে লিখে ফেলি আমি। অথবা হতে পারে সেটা দূরের কথা, এরকম বিশ্রী দূরের কথা হবে না। দূরের কথা, তাহলে দেখো তো নট থিঙ্কেবল, ভাবা যায় না এমন, অথবা দূরের কথা। আরো একটা বিষয়ে কথা বলি, সেটা হচ্ছে দেখো মনে রাখবা, অলওয়েজ ট্রাই টু রিমেম্বার, গ্যাপের আগে একটা কমা বসবে, গ্যাপের আগে একটা কি বসবে, কমা বসবে।
আমি এখানে লিখে দিচ্ছি গ্যাপের আগে কমা বসবে। আমি তোমাকে বলি, আমি পাথরে ফুল ফুটাবো। পাথরে ফুল না, তুই আগে গোবরে পদ্ম ফুল ফোটা। পাথরে ফুল ফোটা দূরের কথা, তুই আগে গোবরে পদ্ম ফুল ফোটা। বলে না আমি সাগরের ঢেউ তামাবো, সাগরের ঢেউ তামাবি সেটা দূরের কথা, তুই আগে সাগরে লাফ দিয়ে যা। ভাই আমি তো GPA 5 পাবো, GPA 5 দূরের কথা, তুই আগে পাস কর। আমি তবে একটা নিউজ পেপার এডিট করবো, এডিটর হওয়ার দূরের কথা, তুই আগে নিউজ পেপার পড়। ঠিক আছে, ভাবা যায় না এমন কিছু, কি ভাবা যায় না এমন কিছু দূরের কথা, নট থিঙ্কেবল। তাহলে গ্যাপের আগে একটা কি থাকবে, কমা বসবে। দেখো অসম্ভব কাজটি, অসম্ভব কাজটি গ্যাপের পরে বসবে। অসম্ভব কাজটি গ্যাপের পরে বসবে, এখানে কমা কিন্তু থাকবে। সিম্পল কথা ভাই, গ্যাপের আগে কমা থাকলে আরো একটা ঝামেলা আছে তোমার। গ্যাপের আগে কমা থাকতে পারে সোনেসের ক্ষেত্রেও, তুমি তো তখনও আটকে যাবা। একটা দিয়ে কখনো চিন্তা করা যায় না। তাহলে আমরা দেখি, মোটামুটি আশা করি লেখা শেষ। স্যার একটু লিখো তো, আপনারা একটু লিখেন, আমাকে একটু বলো লিখেছো কিনা, এটা একটু বলো, লিখেছো কিনা এটা বলো। ওকে, এই তো নাজিফা নূর প্রশ্ন করেছিল, নাজিফাকে আমি উত্তর দিয়েছিলাম। নাজিফা বলছে আলহামদুলিল্লাহ ক্লিয়ার স্যার, মাশাল্লাহ। না বুঝলে পড়ালেখা রিলেটেড করবা, 1 কোটিটা প্রশ্ন করবা। আমি তোমাকে শেখাতে আসছি, তুমি শিখতে আসছো, এটাই তো হওয়া উচিত। আলহামদুলিল্লাহ ক্লিয়ার স্যার, ওকে ফাইন। বাকিরা বলো। দেখো তাহলে মোটামুটি আমি বলেছি গ্যাপের আগে একটা কমা থাকবে, এসএর ক্ষেত্রে তাই হয়, তবে আমরা সেটা অন্য হিসেবে চিন্তা করব। তাহলে মোটামুটি দেখো নট থিঙ্কেবল, ভাবা যায় না এমন কিছু, এটা আমি গেল। এর পরবর্তীতে দেখো, প্রত্যেকে খেয়াল করো আমি এখানে কি লিখেছি, ভালো করে খেয়াল করো। দেখো আমি দেখি আই ক্যান হার্ডলি ওয়াক লেট অ্যালোন রান এ রেস। ও ভাই আমি দৌড়াবো সেটা দূরের কথা, আমার হাঁটতে কি হিমশিম খেতে হয়। ঠিক আছে, দূরের কথা। তাহলে তুমি দেখো তো এখানে একটা কমা আছে কি না, এখানে একটা কমা আছে। আই ক্যান নট রাইড এ বাইসাইকেল লেট অ্যালোন মোটরসাইকেল, মোটরসাইকেল দূরের কথা, আমি তো সাইকেলই চালাতে পারি না, কমা আছে। তারপরে দেখো হি ক্যান নট টিচ ইন এ হাই স্কুল লেট অ্যালোন ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি দূরের কথা, সে একটা স্কুলে পড়াতে পারবে না। রাইহান হ্যাজ নট ইয়েট গেট ফার্স্ট ডোজ অফ কোভিড-19 ভ্যাকসিন লেট অ্যালোন বুস্টার ডোজ, বুস্টার ডোজ দূরের কথা, সে এখন ফার্স্ট ডোজই নেই নাই। তাহলে এখানে দেখো এখানেও কমা, এরপরে এখানেও কি কমা আছে গ্যাপের আগে। এরপর দেখো আনিকা কান্ট অ্যাফোর্ড এ বাস টিকিট লেট অ্যালোন এয়ার টিকিট, বাস টিকিট দূরের কথা, সে একটা কে না, এয়ার টিকিট দূরের কথা, তুই একটা বাস টিকিটও কিনতে পারবি না, ফকির নিকুতাকার। আই ক্যান নট বাই মাই নেসেসারি বুকস লেট অ্যালোন এ স্মার্টফোন সাইট, স্মার্টফোন দূরের কথা, আমি তো আমার প্রয়োজনীয় বইপত্র কিনতে পারবো না। এবার ইউ ক্যান ট্রাস্ট আর উইথ ইউর ডগ লেট অ্যালোন উইথ ইউর চাইল্ড, বাচ্চার সাথে মানে বাচ্চা তো দূরে থাক, ওকে তো তোমার পোশাক কুত্তার সাথেও কি বিশ্বাস করা যায় না। হি ডিড নট ইভেন সি আ হিল লেট অ্যালোন এ মাউন্টেন, মাউন্টেন দূরের কথা, এতে ছোট ছোট পাহাড় দেখে নাই। এর পর্বতশৃঙ্গ দূরের কথা, পর্বতশৃঙ্গ। আর দ্য চাইল্ড ক্যান নট ওয়াক লেট অ্যালোন রান ইন দ্য ফিল্ড, ফিল্ডে দৌড়াবে সেটা দূরের কথা, সে হাঁটতেই পারে না। হি ক্যান নট টেল মাই নেম লেট অ্যালোন মাই অ্যাড্রেস, মনে করো তোমাকে ফলো করছে 2টা ছেলে, তবে তোমার বান্ধবী বলছে কিরে বান্ধবী বাসায়, তোর বাসায় চলে আসলে কি করবি, ধর বাসা তো দূরের কথা, এটা আমার না, এটা আমার কি নামই জানে না। ঠিক আছে, সে আমার নামই জানে না, সে আমার বাসায় কোত্থেকে যাচ্ছে। তাহলে মোটামুটি বিষয়টা হচ্ছে এরকম, আশা করি বুঝতে পেরেছো। উড রেদার টেক টু আরেকটা বার প্লিজ। দেখো ভাই আমি অনেক দূরে চলে আসছি, অনেক দূরে চলে আসছি, মাঝখান দিয়ে এখন আমি লেট এলোন পড়ানোর পরে যদি বলা যায় উড রেদার পড়ানো, তাহলে আমি আগে এটা শেষ করি। এখন তোমার নাম কি দিয়েছো আমি তো বুঝতেছি না, তোমার নাম আমি বুঝতেছি না। তাহলে দেখো একটু বিষয়টা একটু দেখো, তাহলে এটা মোটামুটি শেষ করলাম। আর এটা শেষ করার পরে আমি উড রেদারটা রিপিট করবো, সমস্যা নেই।
আসো, এরপরে দেখো অ্যাজ সুন অ্যাজ, ভালো করে খেয়াল করবা। অ্যাজ সুন অ্যাজ মানে কি? অ্যাজ সুন অ্যাজ মানে হচ্ছে, দেখো এই প্রত্যেকে দেখো, অ্যাজ সুন অ্যাজ মানে হচ্ছে একটা কাজ শেষ হতে না হতে অন্য একটা কাজ শুরু হওয়া। অ্যাজ সুন অ্যাজ মানে হচ্ছে একটি কাজ শেষ হতে না হতে আরেকটি কাজ শেষ হতে না হতে আরেকটি কাজ শুরু হওয়া। অথবা হতে পারে এটা অর্থ যেই মাত্র তখনই। আমি একটা সিম্পল একটা কথা বোঝাই দিই ভাই, দেখো অ্যাজ সুন এস এর পরে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে অপর পাশে ফিউচার ইনডিফিনিট টেন্স হয়। অ্যাজ সুন এস এর পরে যদি এখানে আরেকটা বিষয় মনে রাখবা, ফিউচার ইনডিফিনিটও হয়। আচ্ছা আমি সেটা পরে লিখবো। অ্যাজ সুন এস এর পরে যদি পাস্ট ইনডিফিনিট টেন্স আসে, অপর পাশে পাস্ট ইনডিফিনিট বা পারফেক্ট বসতে পারে। এক্সাম্পল দেখো, as soon as I reach home, comma, I will call you। অথবা হতে পারে তোমার এভাবে, as soon as I reach the station, he left the place, অথবা he had left the station। সিম্পল কথা ভাই, এত আহামরি কিছু জানি না, ডানে বামে কি আছে সেটাও জানি না। আমি জানি যে দেখো কখনো যদি অ্যাজ সুন এস আসে, অ্যাজ সুন এস এর পরে প্রেজেন্ট ইনডিফিনিট, ওই পাশে ফিউচার ইনডিফিনিট অথবা প্রেজেন্ট ইনডিফিনিট। অ্যাজ সুন এস এর পরে পাস্ট ইনডিফিনিট হলো, ওপর পাশে পাস্ট ইনডিফিনিট বা কি পাস্ট পারফেক্ট টেন্স হতে পারে। তাহলে এই দুইটা রুল তোমরা মনে রাখবা, সব সময় মেনে চলো ওরকমও না। তবে এটা মনে রাখবা যে এভাবে, অ্যাজ সুন এস আই রিচ হোম I will call you, অথবা as soon as I reached the station he left the place, past indefinite। আরেকটা হচ্ছে কি he had left the station, এটা হচ্ছে কি past perfect। মোটামুটি হচ্ছে এটাই হচ্ছে ব্যাপার স্যাপার, এত আহামরি কিছু না, এটাই হচ্ছে কি ব্যাপার স্যাপার। ওকে, এখন আসো আমি মোটামুটি বলিয়েছি কি একটি কাজ শেষ হতে না হতে অন্য একটা কাজ কি হওয়া, আরেকটি কাজ শুরু হওয়া, যেই মাত্র যখনই তখনই। ঠিক আছে, এরকম অর্থ দেয়। এখন আসো আমরা একটু দেখি একদম ইজি ব্যাপারটা। আসো, আই এম ইগারলি ওয়েটিং ফর ইউর রিপ্লাই, প্লিজ অ্যান্সার মি অ্যাজ সুন এজ ইউ ক্যান। তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স,
এটা হচ্ছে কি প্রেজেন্ট টেন্স। তাহলে এখানে অ্যাজ সুন এজ বসেছে, অ্যাজ সুন এজ কি বসেছে, কোনো প্যারা নাই। অ্যাজ সুন এজ মাঝখানেও বসতে পারে, মনে রাখবা অ্যাজ সুন এজ সেন্টেন্সের মাঝখানে বসলে কমাটা উঠে যায়, অ্যাজ সুন এজ সেন্টেন্সের শুরুতে বসলে মাঝখানে একটা কমা বসে। অ্যাজ সুন এজ সেন্টেন্সের মাঝখানে বসলে কোনো কমা বসে না, তবে অ্যাজ সুন এজ শুরুতে বসলে একটা কমা বসে। অথবা দেখো আমি এখানে বলতে পারি, দেখো এখানে একটু দেখো, দেখো অ্যাজ সুন এজ দ্য রেইন স্টপড আই স্টার্টেড ফর কি হোম। তাহলে আমি তোমাকে একটা কথা বলি স্যার, দেখো এখানে বিষয়টা হচ্ছে এরকম, এখানে দেখো তো পাস্ট ইনডিফিনিট, এখানে কি পাস্ট ইনডিফিনিট সমজাতীয় টেন্স। দ্য গার্লস ফেল সিক অ্যাজ সুন এজ দে হ্যাড ফোর্স, পাস্ট টেন্স। দ্য টেনিস ম্যাচ রিস্টার্টেড অ্যাজ সুন এজ দ্য রেইন হ্যাড স্টপড। এখানে কিন্তু পাস্ট পারফেক্ট টেন্স বসেছে, এখানে কি বসেছে পাস্ট পারফেক্ট টেন্স বসেছে। এটা নিয়ে তো সেন্টি খাওয়ার কোনো দরকার নাই, সিম্পল বিষয়, এটা ব্যাপার স্যাপারটা একদম সিম্পল। অ্যাজ সুন এজ ইউ ফিনিশ ইউর ডিনার, ইউর ডিনার, ইউর ডিনার, ইউর ডিনার, ইউর ডিনার, ইউর ডিনার, ডোন্ট ডিলে টু জয়েন আস। প্রেজেন্ট টেন্স অথবা তোমার এখানে কি হয় ইম্পারেটিভ হতে পারে, এটা ইম্পারেটিভ হয়েছে। আচ্ছা এটা আমি মুছি, আমি এটা অন্য কালি দিয়ে লিখি ইম্পারেটিভ, কোনো প্যারা নাই, পাস্ট টেন্সটা হবে না। অ্যাজ হিজ ব্রাদার মেট অ্যান অ্যাক্সিডেন্ট হি নিডস টু গো টু হসপিটাল অ্যাজ সুন অ্যাজ পসিবল। অ্যাজ সুন অ্যাজ পসিবল বলে না, তুমি আমাকে যত তাড়াতাড়ি সম্ভব আমাকে একটু রিপ্লাই দাও, অ্যাজ সুন অ্যাজ পসিবল, এটা একটা এক্সপ্রেশন, এটা একটা ফ্রেজ। অ্যাজ সুন অ্যাজ কি নির্দিষ্ট সময়ের পূর্বে বুঝাতে আমরা অ্যাজ সুন অ্যাজ পসিবল এটা ব্যবহার করে থাকি। এরপর দ্য ক্রিমিনাল, অ্যাজ সুন অ্যাজ আই রিচ দ্য স্টেশন দ্য ট্রেন লেফট, দ্য ক্রিমিনাল র্যান অ্যাওয়ে অ্যাজ সুন অ্যাজ হি স দ্য পুলিশ। তাহলে পাস্ট টেন্স ব্যবহার করেছি। মোরাল অফ দ্য স্টোরি কি, একটা কাজ শেষ হতে না হতো অন্য একটা কাজ কি হওয়া শুরু হওয়া। তাহলে অ্যাজ সুন এজ এর পর প্রেজেন্ট টেন্স হলো, অপর পাশে প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স অথবা ইম্পারেটিভ সেন্টেন্স। যদি অ্যাজ সুন এজ এর পরে যদি পাস্ট টেন্স হয়, অপর পাশে পাস্ট টেন্স, পাস্ট ইনডিফিনিট হয়, পাস্ট পারফেক্ট হয়, এটা একটু মনে রাখবা। এখন আসো আমরা একটু দেখি, বিষয়টা একেবারে সহজ। দেখো মোটামুটি আশা করি এটা বুঝতে পেরেছো। স্যার বুঝছো কিনা আমাকে একটু আগে বলো। তোমরা এটা বলার পরে, তোমরা এটা বলার পরে আমি পরবর্তী সেগমেন্টে যাচ্ছি, এটা বলার পরে আমি পরবর্তী সেগমেন্টে যাচ্ছি, বুঝেছো কিনা তাড়াতাড়ি বলো। আব্দুর রহমান এটাতে আসো, দ্য ইউজ অফ হোয়াট ডাজ লুক লাইক, এই তাড়াতাড়ি বলো, বুঝেছো কিনা আমাকে তাড়াতাড়ি বলো। কমেন্ট করে জানাও। বুঝেছি স্যার। আব্দুর রহমান টাস্কে গেছো কেন, ঘটনা কি? ওকে দেখো তুমি একটা বিপদে পড়বা, সেটা হচ্ছে হোয়াট ডাজ লুক লাইক কি, হোয়াটস লাইক কি। তোমাকে একটা কথা বলি শোনো, যদি কখনো কোনো সেন্টেন্সে যদি তুমি দেখো এভাবে কি আছে, কোনো একটা টান আছে, তুমি যদি মাঝখানে দেখো যে কোনো নাউন অথবা নাউন ফ্রেজ অথবা প্রনাউন, পরেও যদি একটা গ্যাপ দেখো, শেষ একটা যদি প্রশ্নবোধক চিহ্ন দেখো, দেখো যদি এটার অর্থ হয় যে এরকম, মাঝখানে যে নাউন ফ্রেজ প্রনাউন বসবে, মাঝখানের নাউন ফ্রেজ অথবা প্রনাউন, মাঝখানে নাউন ফ্রেজ প্রনাউন বাহ্যিক দিক থেকে
দেখতে কেমন, বাহ্যিক দিক থেকে দেখতে কেমন, এটা জিজ্ঞাসা করলে, এটা জানতে চাইলে, এটা জানতে চাইলে, এটা জানতে চাইলে what does look like বসবে। আমি যদি বলি বিষয়টা এরকম, have you ever seen an octopus? What does it অথবা an octopus what does an octopus look like? তাহলে দেখো, what does an octopus look like? Note সেন্টেন্সের শুরুতে সিন শব্দটা দেখা যাবে মোটামুটি, সব সময় না। সিন শব্দটা কি মোটামুটি দেখা যাবে, মনে রাখিও। ভাই আমি একটা কথা বলি, মাঝখানে কি বসে দেখো, মাঝখানে তোমার নাউন অথবা নাউন ফ্রেজ বসে। নাউন, প্রনাউন, নাউন ফ্রেজ বসলে আগেও গ্যাপ পরেও গ্যাপ শেষ একটা প্রশ্নবোধক চিহ্ন। মাঝখানে যে নাউন, নাউন ফ্রেজ অথবা প্রনাউন বসে, বাহ্যিক দিক থেকে তারা আসলে দেখতে কেমন এটা জানতে চাইলে হোয়াট ডাজ লুক লাইক বসে। যেমন দেখো, হ্যাভ ইউ এভার সিন অ্যান অক্টোপাস? তুমি কি কখনো একটা অক্টোপাস দেখেছিলে? প্রশ্ন করছে তোমাকে, তুমি কি কখনো অক্টোপাস দেখেছিলে কিনা? এই যে সিন শব্দটা খুব গুরুত্বপূর্ণ। সিন শব্দটা কি খুব বেশি গুরুত্বপূর্ণ। এখানে দেখো সিন শব্দটা খুব গুরুত্বপূর্ণ। তাহলে হোয়াট ডাজ ইট অথবা অ্যান অক্টোপাস লুক লাইক, ঠিক আছে, লুক লাইক। একটা অক্টোপাস দেখতে কেমন বাহ্যিক দিক থেকে এটা জানতে চাচ্ছে। একটা অক্টোপাস বাহ্যিক দিক থেকে দেখতে কেমন এটাকে জানতে চাচ্ছে। তাহলে মোটামুটি আমরা বুঝতে পেরেছি, মাঝখানে নাউন, নাউন ফ্রেজ, প্রনাউন বসবে, দুই পাশে দুইটা গ্যাপ, শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন। আমি অনেকবার দেখেছি মাঝে মধ্যে সিন শব্দটার আবির্ভাব আমরা দেখতে পাই। তাহলে হ্যাভ ইউ এভার সিন অ্যান অক্টোপাস? হোয়াট ডাজ ইট অথবা অ্যান অক্টোপাস লুক লাইক? সেন্টেন্সের শুরুতে সিন শব্দটা দেখা যায় সচরাচর। এখন আসো আমরা প্র্যাকটিসে যাচ্ছি। দেখো, তাহলে এটা একটু আমি ক্লিয়ার করে দিই তোমাদের। এটা হবে তোমার হোয়াট ডাজ, এখানে হবে লোক, এখানে হবে লাইক, শেষ একটা প্রশ্নবোধক চিহ্ন। শেষ একটা কি প্রশ্নবোধক চিহ্ন। আসো আমরা দেখি, এখানে একটু দেখি। একদম সোজা, এত প্যারা নেওয়ার দরকার নাই জীবনে, প্যারা নিব না। প্যারা দেওয়ার জন্য অনেক মানুষ আছে, আমরা পড়াশোনার জন্য প্যারা নিব না, প্যারা আমি নিচ্ছি। তোমরা দেখো, ক্যান এনিওয়ান টেল মি হোয়াট ডাজ অ্যান এলিফ্যান্ট লুক লাইক? তোমরা কি কেউ আমাকে বলতে পারো একটা হাতি দেখতে কেমন? হোয়াট ডাজ দ্য ব্যালকনি লুক লাইক? একটা ব্যালকনি দেখতে কেমন? হোয়াট ডাজ অ্যান এলিফ্যান্ট লুক লাইক? একটা হাতি দেখতে কেমন? বেবি বলছে, বেবি মম, হোয়াট ডাজ এ গোস্ট লুক লাইক?
মা একটা ভূত দেখতে কেমন? তারপর যে রিয়া বলছে হোয়াট ডাজ দ্য ফ্রোজেন মাউন্টেন পিক লুক লাইক? ফ্রোজেন মাউন্টেন পিক, একেবারে বরফ আচ্ছাদিত কোনো মাউন্টেনের পিক, উঁচু স্থানটা দেখতে কেমন? হোয়াট ডাজ এ ডাইনোসর লুক লাইক? তোমাকে আগে পরে কিছু একটা দিবে। হোয়াট ডাজ এ স্কুইরেল লুক লাইক? একটা স্কুইরেল দেখতে কেমন? তারপর হচ্ছে হোয়াট ডাজ দ্য বে অফ বেঙ্গল লুক লাইক? বঙ্গোপসাগর দেখতে কেমন? তাহলে আমি বলতে পারি এখানে এক কথায় সবগুলো দেখতে কেমন, সবগুলো কি দেখতে কেমন এমন একটা অর্থ প্রকাশ করছে। দেখতে কেমন এরকম একটা কি অর্থ প্রকাশ করছে। একদম সিম্পল। তোমরা আমাকে একটু ইনশিওর করো এই অংশটুকু বুঝেছো কিনা। দেখো তোমরা একটু আমাকে ইনশিওর করো এই অংশটুকু বুঝেছো কিনা। যদি বুঝে থাকো ইয়েস থেকে কমেন্ট করো, আমি নেক্সট অপশনে যাচ্ছি। তাহলে এটার এবং হোয়াটস লাইকের মধ্যে একটু মিল আছে, পার্থক্য আছে আবার একটু। কমেন্ট করো সবাই। কমেন্ট করো সবাই। Now non phrase pronoun ওকে অল ক্লিয়ার, বুঝেছি আর আলহামদুলিল্লাহ, গুড। তাহলে দেখো এখন আমি দেখবো যে হোয়াটস লাইক মানে কি। একটা হোয়াট ডাজ লুক লাইক বলেছি, বাহ্যিক দিক থেকে দেখতে কেমন। এখানেও দুইটা গ্যাপ থাকবে, মাঝখানে নাউন নাউন ফ্রেজ অথবা প্রনাউন থাকবে। তাহলে এখানকার মধ্যে পার্থক্যটা কি দেখো। তাহলে মাঝখানে যে দেখো মাঝখানে যে যে নাউন থাকবে, যে নাউন থাকবে, নাউন ফ্রেজ থাকবে অথবা প্রনাউন থাকবে, প্রনাউন থাকবে, তাদের গুণ, স্বভাব, কোয়ালিটি অথবা ভিন্ন কোনো কিছু করার অভিজ্ঞতা কেমন, অভিজ্ঞতা কেমন, কেমন এটা জানতে চাইবে। এটা জানতে চাইবে, অর্থাৎ যা চোখে দেখা যায় না। আমি যদি তোমাকে একটা প্রশ্ন করি, বিষয়টা এরকম হয় দেখো। তাহলে দেখো দুইটা গ্যাপ থাকবে, মাঝখানে নাউন নাউন ফ্রেজ প্রনাউন থাকবে। যে নাউন নাউন ফ্রেজ প্রনাউন থাকবে তাদের গুণ, স্বভাব, কোয়ালিটি অথবা ভিন্ন কোনো কিছু করার অভিজ্ঞতা কেমন এটা জানতে চাইবে, যা চোখে দেখা যায় না। চোখে যদি দেখা যায় হোয়াট ডাজ লুক লাইক, কারণ আমরা জানি লুক অর্থ দেখা। তাহলে চোখে দেখা গেলে সেটা কি হয়, লুক হয়। যদি চোখে দেখা না যায় তাহলে কি হয়, হোয়াটস লাইক। এখানে দেখো এভাবে বসাতে হবে জিনিসটা। দেখো হোয়াটস লাইক, হোয়াটস কি লাইক ব্যবহার করতে হয়, হোয়াটস কি লাইক ব্যবহার করতে হয়। আমি তোমাকে একটা এক্সাম্পল দিচ্ছি, দেখো এক্সাম্পলটা হচ্ছে এরকম, হোয়াটস ইউর নিউ বস লাইক। তাহলে দেখো হোয়াটস ইউর নিউ বস লাইক, তাহলে এখানে তোমার বসের কোয়ালিটি, তোমার বসের কোয়ালিটি বা নেচার, স্বভাব,
জানতে চাওয়া। স্যার আমরা বুঝছি। দেখো মাঝখানে যে নাউন ফ্রেজ প্রোনাউন থাকবে তার স্বভাব কেমন চোখে দেখা যাবে না, চোখে দেখা যায় এরকম হলে হোয়াট ডাজ লুক লাইক হবে। যদি বলা হয় যে সেটা স্বভাব কেমন, ভিন্ন কোনো কিছু করার অভিজ্ঞতা কেমন, ঠিক আছে। মনে করো নিউ বস কেন বলেছি, তো মনে করো আমি তোমার বস, আমার আন্ডারে দীর্ঘদিন চাকরি করেছিলে, হঠাৎ করে চাকরি থেকে তুমি অন্য একটা জায়গায় গেছো, আমার সাথে দেখা হয়েছে, আমি বলছি কিরে ভিন্ন একটা জায়গায় তো গেছো, তোমার নতুন বস কেমন, স্বভাব কেমন, এটা মনে রাখবা। তাহলে দেখো স্যার মোটামুটি এখানে আমি নোট করে দিয়েছি। আসো আমরা একটু দেখি এক্সাম্পল। হোয়াটস ইউর ফ্যামিলি লাইক? ইট ইজ অ্যান এক্সটেন্ডেড ফ্যামিলি লাইক আওয়ার্স। লাইক কি? আওয়ার্স। তাহলে দেখো তো এখানে আমরা প্রথমত দেখতে পাচ্ছি কি, দেখো হোয়াটস ইউর ফ্যামিলি লাইক, তোমার পরিবার কেমন, এটা নেচার জানতে চাচ্ছে। কি জানতে চাচ্ছে? নেচার, স্বভাব বৈশিষ্ট্য, স্বভাব। হোয়াটস অনেস্টি লাইক, অনেস্টি কেমন। এরপর হচ্ছে হোয়াটস দ্য ওয়েদার লাইক টুডে, এটা অনুভব করা, চোখে, ওয়েদার তো চোখে দেখা যায় না। হোয়াটস ইউর ফ্যামিলি লাইক? হোয়াটস দ্য নোভেল লাইক, নোভেলটা যে পড়েছো এটার বৈশিষ্ট্য কেমন, নেচার কেমন, এটাই জানতে চাই। তোমরা একটা কাজ করো, আর দুইটা আছে, আর দুইটা আমি তো বলেছি আমার ক্লাস করলে তোমার বই লাগবে না, কিচ্ছু লাগবে না, ক্লাসটা করবা, সরাসরি পরীক্ষা দিতে যাবা, পরীক্ষা দিলেই একেবারে কি বুম, বল হওয়ার ইনশাল্লাহ কোনো সুযোগ নাই। তাহলে তাড়াতাড়ি বলো তো এটা বুঝেছো কিনা আমাকে বলো, আমি পরবর্তী সেকশনে যাচ্ছি, তাড়াতাড়ি আমি পরবর্তী সেকশনে যাচ্ছি, তাড়াতাড়ি একটু দেখো। ইন্ট্রোডাক্টরি দেয়ার, দেখো ইন্ট্রোডাক্টরি দেয়ার মানে কি? ইন্ট্রোডাক্টরি দেয়ার মানে হচ্ছে সেন্টেন্স শুরু করা, দেয়ার, সেন্টেন্স শুরু করা, দেয়ার। মেয়েদে অফিসে বসো, অফিসে দেখো তো সেন্টেন্স শুরু করা দেয়ার, ইন্ট্রোডাক্টরি দেয়ার মানে হচ্ছে সেন্টেন্স শুরু করা দেয়ার। এরপর দেখো সচরাচর আমরা কখন ব্যবহার করি, দেখো যদি তোমাকে বোঝায় কোন স্থানে কিছু আছে, কোন স্থানে কিছু আছে এরকম বোঝাতে আমরা ইন্ট্রোডাক্টরি দেয়ারটা ব্যবহার করি। আমার কথাগুলো খেয়াল করবা, কোন স্থানে কিছু আছে এরকম বলতে আমরা ইন্ট্রোডাক্টরি দেয়ার বলি, সেন্টেন্স শুরু করা দেয়ার। এখানে আরেকটা আমি কথা বলি, যার কোনো অর্থ নেই, যার কোনো অর্থ নেই, যার কোনো কি নেই, অর্থ নেই, নোট করো, যার কোনো কি নেই, অর্থ নেই। আরো একটা বিষয়ে কথা বলি, তোমরা একটু ভালো করে খেয়াল করো। আমি দুটো এক্সাম্পল দিচ্ছি, দেখো দেয়ার মেনি স্টুডেন্টস, অথবা হতে পারে এদিকে, তো সবাই এদিকে দেখো, দেখো দেয়ার ড্যাশ মেনি স্টুডেন্টস। আমি তোমাকে একটা কথা বলি, দেয়ার, হ্যাঁ সেন্টেন্সের শুরুতে বসা দেয়ার কি ইন্ট্রোডাক্টরি দেয়ার বা প্রিপারেটরি দেয়ার বলে, সূচনাকারী বাক্য দেয়ার বলা হয়। তবে দেখো দেয়ার সেন্টেন্সের শুরুতে বসলেও দেয়ার কিন্তু সত্যিকারের সাবজেক্ট নয়। আমি তোমাকে একটা এক্সাম্পল দিচ্ছি, দেখো দেয়ার মেনি স্টুডেন্টস, এখানে হবে আর, কেন? এখানে সাবজেক্ট হচ্ছে ভাই এটা, এখানে সাবজেক্ট হচ্ছে কি এটা। তাহলে তোমাকে বুঝতে হবে দেয়ার আর মেনি স্টুডেন্টস, দেয়ার ইজ আ বয়। তাহলে আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম যে দেয়ার সেন্টেন্সের শুরুতে বসলেও দেয়ার কিন্তু কি নয়, সাবজেক্ট নয়, সাবজেক্ট হচ্ছে এটা, সাবজেক্ট হচ্ছে এটা। তাহলে এটা অনুসারে তোমাকে কি বসাতে হবে? ভার্ব বসাতে হবে। কি বসাতে হবে? ভার্ব। এখন কত হচ্ছে দেয়ার, তবে সেন্টেন্সের শুরুতে বসে সেন্টেন্স হিসেবে সাবজেক্ট হিসেবে কাজ করতে পারছে না। তাহলে দেয়ারের একটা নাম দেন তো। এইরকম দেয়ারকে বলা হয় যে
এইরকম দেয়ারকে সচরাচর ইংরেজিতে বলা হয় এটাকে বলা হয় যে তোমার সেইদো সাবজেক্ট। সেইদো মানে কি? ডিসগাইজ সাবজেক্ট। সেইদো সাবজেক্ট মানে হচ্ছে ডিসগাইজ সাবজেক্ট। সেইদো সাবজেক্ট মানে কি? ডিসগাইজ সাবজেক্ট, যাকে আমরা ছদ্মবেশী সাবজেক্ট বলে থাকি। ডিসগাইজ সাবজেক্ট পর্যন্ত দেখো, সেইদো সাবজেক্ট বা কি ডিসগাইজ সাবজেক্ট বলে থাকি। দেয়ার কিন্তু সেন্টেন্সের সাবজেক্ট নয় ভাই। মূল কাহিনী কি? সেন্টেন্স শুরু করা দেয়া যার কোনো অর্থ নাই। দেয়ার কোনো স্থানে কিছু আছে, কোনো স্থানে কোনো কিছু আছে, এটা বোঝাতে আমরা দেয়ার ব্যবহার করি। দেখো আমি এক্সাম্পল দিচ্ছি, দেখো ভালো করে খেয়াল করো। দেয়ার উইথ সিঙ্গুলার সাবজেক্ট। তোমাকে আমি একটা কথা বলি, দেয়ার সেন্টেন্সের শুরুতে বসলে কিন্তু দেয়ার সেন্টেন্সের সাবজেক্ট নয় ভাই, মনে রাখিও। Nowadays we cannot think of a single day without cell phones, but there was a time, এমন একটা সময় ছিল when even land phones were a luxury. এরপর দেখো there flows a river besides our village. এখানে দেখো তোমার গ্রামের মধ্যে একটা নদী এঁকে বেঁকে গেছে, এটা কোন স্থানে কিছু একটা আছে। There was a time when people used to travel on foot or riding animals. There goes a proverb. A proverb এটা কিন্তু সাবজেক্ট, দেখো এখানে দেখো প্রত্যেকে, এখানে এটাই হচ্ছে সাবজেক্ট। আর একটা বিষয় মনে রাখবা, সাবজেক্ট এটা হচ্ছে সাবজেক্ট। এ প্রভার্ব ভার্বের শেষে আসবে যুক্ত করলে ভার্বটা সিঙ্গুলার, এই জন্য গোস। দেয়ার ওয়াজ এ কিং, দেখো তো এ কিং, এখানে কি আছে? এ কিং। দেয়ার ওয়াজ এ কিং, তাহলে দেখো আমি দেয়ার ওয়াজ এ কিং ব্যবহার করলাম, এখানে এ কিং ওয়াজ। দেয়ার ইজ এ নাইস কিচেন গার্ডেন জাস্ট বিহাইন্ড আওয়ার হাউস। একেবারে সহজ, কোন একটা স্থানে কিছু একটা আছে, কোন একটা স্থানে কিছু একটা আছে, এটা বোঝায়। এরপরে দেখো এটা আমরা সচরাচর ব্যবহার করেছি কি? দেয়ার উইথ সিঙ্গুলার সাবজেক্ট। আমি দেখেছি দেয়ার সাবজেক্ট নয়, দেয়ারের পরেরটা হচ্ছে কি? সাবজেক্ট। তাহলে এটা একটু মনে রাখবা, দেয়ারের পরেরটা কি? সাবজেক্ট, এটা একটু মনে রাখবা। আচ্ছা এটা একটু ছোট করি আমি। এরপরে দেখো আমরা আরেকটু যাচ্ছি, প্রত্যেকে দেখো দেয়ার উইথ প্লুরাল সাবজেক্ট। আমি তো কিছু জানি না, দেয়ার সেন্টেন্সের সাবজেক্ট নয়, দেয়ার কিন্তু সেন্টেন্সের সাবজেক্ট নয়। দেয়ারের পরে যে ভার্ব থাকে, ভার্বের পরেরটা সাবজেক্ট। তাহলে দেখো দেয়ার আর টাইগার্স ইন ইট, এইটার মধ্যে টাইগার আছে, তাহলে কোনো একটা স্থানে কিছু একটা আছে। দেয়ার আর 2 হাই স্কুলস ইন আওয়ার ভিলেজ, আমাদের গ্রামে 2টা হাই স্কুল আছে, উচ্চ বিদ্যালয় আছে। দেয়ার আর মেনি ম্যাঙ্গো ট্রিজ অ্যারাউন্ড আওয়ার হোম, আমাদের বাড়ির আশেপাশে অনেকগুলো আম গাছ আছে। দেয়ার আর মেনি রিভার্স ইন বাংলাদেশ, বাংলাদেশে অনেকগুলো রিভার্স আছে। দেয়ার আর হান্ড্রেডস অফ ল্যাঙ্গুয়েজেস স্পোকেন রেগুলারলি বাই হিউম্যান বিংস। তাহলে কোনো একটা স্থানে কিছু একটা আছে বোঝাতে আমরা কি ব্যবহার করি? ইন্ট্রোডাক্টরি দেয়ার ব্যবহার করি, ইন্ট্রোডাক্টরি দেয়ারকেই ব্যবহার করি। তাহলে এরপরে দেখো তো উইথাউট বিভার্বস। আমার কথাগুলো ভালো করে খেয়াল করবা। ইংরেজিতে কিছু ভার্ব আছে, ইংরেজিতে কি আছে? কিছু ভার্ব আছে, যেমন দেখো লাইক, লিভ, এক্সিস্ট, রিমেইন, কাম, অ্যারাইজ, অ্যাপিয়ার, এন্টার, ফলো, সেম। আমি এটাকে একটু মার্ক করলাম, সেম, হ্যাপেন। তারপরে যে ভার্বের শেষে সাথে দেয়ার হয়। আমি তোমাকে একটা কথা বলি, এই ভার্বগুলো যদি কখনো গ্যাপের পরে, এই ভার্বগুলো যদি পাস্ট ফর্মে থাকে, দেখো পাস্ট ফর্মে থাকে, তাহলে তোমাকে দেয়ার বসাতে হবে। এই ভার্বগুলো গ্যাপের পরে পাস্ট ফর্মে থাকলে দেয়ার হবে। এই ভার্বগুলো কখনো যদি গ্যাপের পরে, এই ভার্বগুলো কখনো যদি গ্যাপের পরে এস বাই এস যুক্ত হয়, তবে সেক্ষেত্রে তোমাকে বসাতে হবে ইট। এটার মাহাত্ম্যটা এখন বুঝবে না, কিছুক্ষণ পর বুঝবে। তাহলে দেখো তো তোমাকে লাইক, লিভ, এক্সিস্ট, রিমেইন, কাম, অ্যারাইজ, অ্যাপিয়ার, এন্টার, ফলো, সেম, হ্যাপেন ইত্যাদি, এই ভার্বগুলো পাস্ট ফর্মে থাকলে, বলো কোন ফর্মে থাকলে? এই দেখো পাস্ট ফর্মে থাকলে দেয়ার ব্যবহৃত হয়। যদি এস বাই এস যুক্ত হয় তখন কিন্তু কি হয়? ইট হয়। এদিকে দেখো লং এগো দেয়ার লিভড এ মাইটি কিং কুবলা খান। কুবলা খান নামক একজন কিং থাকতো, একটা জায়গায় একটা কিছু। ওয়াজ দেয়ার লিভড এ ফার্মার, তাহলে একটা জায়গায় একটা কি থাকতো? ফার্মার থাকতো। ওয়াজ দেয়ার লিভড এ কিং নেম সলোমন, ওখানে কোনো একটা স্থানে কিছু থাকা। দেয়ার লিভড এ ওয়াইস ম্যান বাট হি ওয়াজ নট ওয়েল নোন অ্যাট অল। এরপর হচ্ছে দেয়ার লিভড এ ভেরি ক্লেভার ফক্স ইন এ জঙ্গল। তাহলে কোনো স্থানে কিছু থাকা বোঝাতে আমরা ব্যবহার করি। তুমি প্রতিটা ক্ষেত্রে দেখো তো ভাই, প্রতিটা ক্ষেত্রে দেখো তো লিভড ভার্বের পাস্ট ফর্ম লিভড। ভার্বের পাস্ট ফর্ম থাকলে বিগত সালের প্রশ্ন, ভার্বের যদি পাস্ট ফর্ম থাকে
তো ওখানে ব্যবহার করতে হবে কি তোমাকে, ওইখানে তোমাকে ব্যবহার করতে হবে ইন্ট্রোডাক্টরি দেয়ার। ইন্ট্রোডাক্টরি কি দেয়ার। এখন একদম সিম্পল একটা কথা বলো ভাই, এটা বুঝছো কিনা তাড়াতাড়ি বলো। লাস্ট ওয়ানটা আমি করে দিচ্ছি, চিন্তা করতে হবে না। বুঝে রাখলে আমাকে একটু ইয়েস লিখে কমেন্ট করো। ইন সেন্টেন্স এর জি স্যার, ওকে। এরপরে দেখো ইন্ট্রোডাক্টরি ইট। ইন্ট্রোডাক্টরি ইট মানে হচ্ছে সেন্টেন্সে শুরুতে বসা ইট যার কোনো অর্থ নেই, সচরাচর গ্যাপের পরে যদি সময় নির্দেশ করে ওই ক্ষেত্রে তোমাকে বসাতে হবে কি ইট। ইন্ট্রোডাক্টরি ইট মানে সেন্টেন্সের শুরুতে বসা ইট। তাহলে আমরা একটা ডিটেলস দিয়ে পড়তে পারি। দেখো ডি মানে কি, ডি মানে হচ্ছে তোমার, তারপর হচ্ছে তোমার টি মানে কি, এরপর হচ্ছে তোমার ডব্লিউ মানে কি, এরপর হচ্ছে তোমার ই মানে কি, এরপরে কি হতে পারে, এরপরে হতে পারে তোমার এস মানে কি, এরপরে কি হতে পারে, এরপরে তোমার টি মানে কি, বুঝতে হবে তোমাকে। দেখো আমি যদি বলি একদম সিম্পলি কথাও যদি বলি, কোন একটা সেন্টেন্স যদি ডিস্টেন্স বোঝায়, কোন একটা সেন্টেন্স যদি ডিস্টেন্স বোঝায়, কোন একটা সেন্টেন্স যদি টাইম বোঝায়, কোন একটা সেন্টেন্স যদি ওয়েদার বোঝায়, কোন একটা সেন্টেন্স যদি এমফাসিস করে, গুরুত্ব আরোপ করে, এমফাসিস করে, কোন একটা সেন্টেন্স যদি সিজন বোঝায়, আর কোন একটা সেন্টেন্স যদি টাইট বোঝায়, স্রোত বোঝায়, তবে সেই সেন্টেন্সটা শুরু করতে হবে তোমাকে কি দিয়ে, ইট দিয়ে। কি দিয়ে? ইট দিয়ে। আমি তোমাকে একটু সিম্পলি বলে দিচ্ছি ভাই, দেখো দেখো আমি যদি বলি তোমাকে ইট ইজ লং ডিস্টেন্স, ইট ইজ লং ডিস্টেন্স, এরপর হচ্ছে তোমার টি, ইট ইজ মর্নিং, ইট ইজ মর্নিং, ইট ইজ নাইট, এরপরে হতে পারে তোমার, এটা হচ্ছে ওয়েদার, ওয়েদার উদাহরণটা ইট ইজ রেইনিং, ইট ইজ রেইনিং, it is raining, snowing, dewing। তারপর হচ্ছে তোমার এমফাসিস, গুরুত্বারোপ। আমরা ইম্পারেটিভ সেন্টেন্স আমরা রিলেটিভ প্রোনাউনে ব্যবহার করি। ইট ইজ আই হু, am your teacher। এরপর হতে পারে কি, এরপর হতে পারে তোমার সিজন, এটা একদম সোজা, ইট ইজ সামার, ইট ইজ স্প্রিং, ইট ইজ উইন্টার। টি মানে হচ্ছে তোমার টাইট, টি মানে হচ্ছে তোমার টাইট। এই টাইটের উদাহরণ যদি দিই, ইট ইজ হাই, টাইট না,
তাহলে তোমাকে ডিটেলস দিলাম আমি। এটা একটা সূত্র, যদি ডিটেলস কখনো কোনো সেন্টেন্সে আসে তাহলে তোমাকে ইট দিয়ে শুরু করতে হবে। আরও একটা কথা বলেছিলাম, যে ভার্বগুলোর কথা বলেছিলাম সেই ভার্বগুলো যদি অ্যাজ বাই এস যুক্ত হয় তখন কিন্তু তোমাকে ব্যবহার করতে হবে কি, ইন্ট্রোডাক্টরি ইট। ইন্ট্রোডাক্টরি কি, ইট। তাহলে আরও একটা বিষয় মনে রাখবা, গ্যাপের পরে যদি সময় নির্দেশ করে বেসিকলি ডিস্টেন্স, ডিটেলস, ডিস্টেন্স, টাইম, ওয়েদার, এমফাসিস অথবা সিজন অথবা টাইট যদি ব্যবহার করে তখন তোমাকে ইট দিয়ে শুরু করতে হবে। লেখা শেষ করো তাড়াতাড়ি, লেখা শেষ করো, লেখা শেষ করো, আমি এর পরবর্তীতে যাচ্ছি। এটা বুঝেছো কিনা সেটা একটু প্রত্যেকে আমাকে বলো, প্রত্যেকে একটু আমাকে জানাও এটা বুঝেছো কিনা। এটা হচ্ছে উইন্টার। বুঝেছো কিনা তাড়াতাড়ি আমাকে একটু বলো। ডান, মাশাল্লাহ। কে এটা? তাশরিফা জান্নাত, ভেরি গুড, ইয়েস স্যার। আরিশা মেহু, বুঝেছি স্যার, মাশাল্লাহ। আসো স্যার আসো, আমরা দেখি। দেখো তো এক্সাম্পল দেখো, সময় যদি বোঝাই, বলো কি যদি বোঝাই, সময়। সময় চেয়েছে তোমারই পথে, তুমি কেন বোঝনি কি বলতে চাই ইশারাই। আসো। ইট হ্যাজ বিন মেনি ইয়ার্স সিন্স আই সো হিম, এটা অনেক দিন পূর্বে আমি তাকে দেখেছিলাম। It is many years since we first met. It is many years since I saw him last. It is unfortunate that many students spoil their time by using Facebook. It is many years since we first met. তাহলে দেখো তো বিভিন্ন সালে বিভিন্ন আসা প্রশ্ন সময় বুঝিয়েছে। এরপরে আসো আমরা দেখি দূরত্ব। দূরত্ব, ডিস্টেন্স, ইট টেকস 45 minutes to reach there. তাহলে তোমাকে বুঝতে হবে দূরত্ব, দূরে দূরে তাকা মানে দূরত্ব বেশি নয়। এরপর ঋতু, কোনো সিজন যদি হয়, ডিউরিং স্প্রিং ভেরিয়াস কাইন্ডস অফ ফ্লাওয়ার্স বর্ন ইট সিমস। আরেকটা কথা বলেছিলাম মনে আছে তোমাদের, যে ভার্বগুলো থাকবে সেটা শেষে যদি এস বা এস যুক্ত হয়, সেটা শেষে যদি এস বা ইএস যুক্ত হয় তাহলে তার পূর্বে ইট বসে। এরপরে আবহাওয়া, ইট ইজ ভেরি হট টুডে। ইট ইজ ভেরি হট কি, টুডে, আজকে খুব বেশি গরম পড়েছে। বুঝেছি কিনা সেটা বলো, মোটামুটি এটা শেষ। এরপরে আসো আমি বলি আই উড রেন্ডার মাই কোঅপারেশন টু ইউ ইফ ইট রিকোয়ার্স। তাহলে আবারও দেখো ভার্বের শেষ বেস যুক্ত হলে ভার্বটাকে আমরা কি বলবো, ওই ক্ষেত্রে আমাদের কি ব্যবহার করতে হবে, আমাদের ইট ব্যবহার করতে হবে। ইট ওয়াজ ইন চায়না দ্যাট আর্ট অফ বনসাই অরিজিনেটেড পারহ্যাপস মোর দেন 100 years ago. It is difficult to regain lost health during this season. It rains. মনে থাকবে, ইট রেইনস, বুঝতে হবে তোমাকে ইট কি। রেইনস, ইট সিমস, ওইটা একটু আগে বলেছিলাম ইট সিমস। দেখো তো ইট সিমস মনে পড়ে কিনা দেখো, ইট সিমস। এরপরে ইট ইজ এক্সপেক্টেড, ভার্ব সিঙ্গুলার, এই জন্য বসিয়েছি।